হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমরা ইকোনমিক্সের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে এগ্রিকালচার ইন ইন্ডিয়া তাই নিয়ে পড়াশুনো করব। তোমাদের অনেকের মনেই হয়তো কোয়েশ্চেন আসছে যে এতদিন ধরে ইকোনমিক্স ক্লাস বা সায়েন্স ক্লাস কেন হচ্ছে না। তার জন্য আমি প্রথমেই তোমাদের সবাইকে সরি বলতে চাই। রিসেন্টলি আমার ওয়ার্কলোডে এমন কিছু চেঞ্জেস এসছে যার কারণে আমি লাইভ ক্লাসটা তোমাদের নিতে পারছি না। আমি নিজেও খুব চিন্তিত বা বিব্রত যে এই পরীক্ষার আগেই তোমাদের সাথে এরকমটা করতে আমি বাধ্য হচ্ছি। তার জন্যে আমি ভাবলাম যে যখন আমি লাইভ ক্লাসটা নিতেই পারছি না, তাহলে কোনোভাবে তোমাদের আমি যদি একটা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি, তাহলে সেটা হয়তো তোমাদের প্রিপারেশনে কিছুটা কাজে আসবে। এই ভিডিওটা তোমরা দেখো, যদি তারপরে তোমাদের কিছু ডাউটস অ্যারাইজ করে সেটা অবশ্যই আমাকে জানাও। আর পরবর্তীকালে যখনই আমার টাইম শিডিউল ঠিকঠাক হবে আমি আবার লাইভ ক্লাসে ফেরত আসছি। তাহলে চলো আজকে আমরা দেখে নিই ভারতবর্ষের এগ্রিকালচার নিয়ে। এই ব্যাপারে বলতে গেলে শুরু থেকেই যদি বলি, তাহলে আমরা সবাই জানি ভারতবর্ষ একটা অ্যাগ্রারিয়ান কান্ট্রি এবং এগ্রিকালচার আমাদের দেশের একটা বড় অকুপেশন। দেশের ব্যাকবোন হিসেবেও যদি আমি এগ্রিকালচারটাকে ডিনোট করি তাহলে সেটা খুব একটা ভুল বলা হবে না। তাহলে এই এগ্রিকালচার ভারতবর্ষের ইতিহাসে কিভাবে কাজ করেছে সেইগুলো আমরা একটু দেখব ডিটেলসে। যেমন আমি যদি হিস্টোরিক্যাল ইম্প্যাক্টের কথা বলি, তাহলে কলোনিয়াল এরা যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করছে সেই সময় যদি দেখি আমাদের দেশ তো অনেকটাই গরিব ছিল। তখন যদি দেখো ভারতবর্ষের প্রায় 85% মানুষ কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এগ্রিকালচারের সাথে নিজের কানেক্টেড থেকে জীবিকা নির্বাহ করতো। তো এগ্রিকালচারের মধ্যে শুধুমাত্রই যে চাষবাস পড়ে তা কিন্তু নয়, এটা মূলত আমরা বলছি প্রাইমারি সেক্টরের কথা, যেখানে ল্যান্ড এগ্রিকালচার হতে পারে বা পশুপালন, সেগুলোও কানেক্টেড। আর যদি বলো বর্তমানে ভারতবর্ষের সিচুয়েশন কী, তাহলে কারেন্টলি জিডিপিতে প্রাইমারি সেক্টর থেকে বা এগ্রিকালচারাল সেক্টর থেকে প্রায় 16.5% কন্ট্রিবিউশন আসে। কিন্তু এখানে যদি আমি বলি ভারতবর্ষে কত পার্সেন্ট মানুষ এইটার সাথে কানেক্টেড, তাহলে সেটা বোধহয় 50%-এরও বেশি। তো সেই কথাটাই দেখো এখানে লিখে দেওয়া আছে যে ভারতবর্ষে বর্তমানে প্রায় 50%-এরও বেশি পপুলেশন এগ্রিকালচারের সাথে কানেক্টেড এবং এইটাই তাদের মেন সোর্স অফ ইনকাম। শুধুমাত্র তাই নয়, আমাদের যেটা সেকেন্ডারি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেই সেক্টরেরও র মেটেরিয়াল কিন্তু হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টস, সেইটাই এইখানে উল্লেখ করা আছে। এইবার আমরা ভাগ করব চাষি ভাইদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। যেমন আমরা যদি বলি কে জমিটার মালিক, তার ওপরে যদি আমি ভাগ করি যে জমিটার মালিক সে কতটা জমির মালিক। যদি কোনো একজন চাষি ভাই 1 হেক্টর বা 2.5 একর জমির থেকে ছোট ল্যান্ড হোল্ডিং থাকে তাহলে তাকে আমরা বলছি মার্জিনাল ফার্মার। আর যদি কোনো মানুষ যে 1 হেক্টরের থেকে বেশি আছে জমি কিন্তু 2 হেক্টরের থেকে কম, মানে 2.5 একরের থেকে বেশি জমি আছে কিন্তু 5 একরের থেকে জমি কম, সেই ভদ্রলোককে আমরা বলছি স্মল ফার্মার। এইখানে কিন্তু শুধুমাত্র জমির মালিক তা নয়, জমিতে যে চাষ করে কিংবা সে কারুর কাছ থেকে ভাগ চাষি, তাদেরকেও আমরা এটা ধরবো। বেসিক্যালি এই যে মার্জিনাল ফার্মার বা স্মল ফার্মার আমরা ভাগ করছি, এটা কিন্তু ল্যান্ড হোল্ডিংয়ের ওপরে নয়, এটা হচ্ছে কিসের উপরে, এটা হচ্ছে কাল্টিভেশনের উপরে, যে কে কতটা জমিতে চাষাবাদ করে তার বেসিসে। আর যদি বলো ভারতবর্ষে যেহেতু আমরা দেখেইছি পশ্চিমবঙ্গেও সবথেকে বেশি যে ল্যান্ড হোল্ডিংয়ের ফ্র্যাগমেন্টেশন আছে, মানে ভারতবর্ষের বেশিরভাগ মানুষই খুব ছোট ছোট ল্যান্ড পার্সেলের মালিক। শুধুমাত্র যদি তোমরা দেখো নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, মানে ওই পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, ওই এরিয়াগুলোতে একজন মানুষের কাছে অনেকটা বড় বড় ল্যান্ড আছে। আদারওয়াইজ সারা দেশে কিন্তু সবাই খুবই ছোট ছোট ল্যান্ড হোল্ডার। সেই জন্যই এখানে দেখো বলা আছে কথাটা, ভারতবর্ষের প্রায় 85% ফার্মার বা চাষিরা মার্জিনাল এবং স্মল ফার্মারের মধ্যেই পড়ে। আচ্ছা, এইবার আমরা বিভিন্ন রকম যে ক্রপস আছে সেই ক্রপসগুলোকে ভাগ করব কিসের বেসিসে। কখনো আমরা ভাগ করছি যে ইকোনমিক ইম্পর্টেন্সের উপরে, কখনো আমরা ভাগ করব সেইটা কিভাবে চাষাবাদ হয় তার উপরে। দেখে নিই একটু।
এগ্রোনমিক ক্লাসিফিকেশন। অ্যাগ্রোনমিক ক্লাসিফিকেশন মানে ওইটা বললাম যে গাছের বেসিসে বা ফসলের বেসিসে আমি তাকে ভাগ করছি। প্রথমটা দেখা হচ্ছে সিরিয়াল, তারপরেটা গ্রেন ক্রপস এবং অয়েল সিড ক্রপস। সিরিয়ালসটা কি? সিরিয়াল হচ্ছে, প্রথমে আমি এক্সাম্পলটা বলে বুঝতে সুবিধা হবে। যেমন রাইস, হুইট, কর্ন বা মেজ, ম্যাকারনি, বার্লে, মিলেট। এইগুলো থেকে আমরা কি বুঝছি? যেইগুলো হচ্ছে আমরা মূলত প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহার করি, সেইটাকেই আমরা সিরিয়ালস বলছি। অ্যাকর্ডিং টু চ্যাপম্যান অ্যান্ড কার্টার, সিরিয়ালটা কি? যেটা হচ্ছে মূলত একটা গ্রাস থেকে পাওয়া যায়, যে গ্রাস গ্রোন ফর ইটস স্মল এডিবল সিড, বা যদি কোনো একটা গাছ এই পশিয়া ফ্যামিলির মধ্যে পড়ে। এই পশিয়া ফ্যামিলিটা কোথা থেকে আসছে? আমরা যেরকম পড়েছি না লাইফ সায়েন্সে ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস, সেখানে আমরা বিভিন্ন ভাগে পড়েছিলাম। সেই উদ্ভিদের ভেতরের ভাগের মধ্যে এই পশিয়া ফ্যামিলিটা পড়ছে, সেই তাকে আমরা বলছি সিরিয়াল। সিরিয়ালের মধ্যে সবথেকে হাই পার্সেন্টেজ কিসের থাকবে? কার্বোহাইড্রেট। যেমন আমরা ধরো ভাত খাই, রুটি খাই বা ডালিয়া খাই, তাতে যে আমরা গ্রেনটা ইউজ করছি সেইটাই হচ্ছে সিরিয়াল। আর ওই সিরিয়ালের মধ্যে বেশিরভাগ মাত্রায় কী পাবো? সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। সেটা স্টার্চও হতে পারে, স্টার্চ কিন্তু ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রেন ক্রপস। গ্রেন ক্রপসটা কি? গ্রেন ক্রপসটাও অনেকটা সিরিয়ালের মতোই। গ্রেন ক্রপস হচ্ছে স্মল হার্ড ড্রাই সিডস, যেখানে বাইরে একটা লেয়ার থাকবে, এবং এইটাকে হারভেস্ট করা হবে হিউম্যান অর অ্যানিম্যাল কনজাম্পশন। তাহলে গ্রেন ক্রপস আর সিরিয়ালের মধ্যে কী পার্থক্য? কিছুই তো দেখছি না, দুটো তো সেমই দেখতে। আমি যদি সিরিয়াল বলি, সিরিয়ালও তো সেই স্মল হার্ড ড্রাই সিডস, যেটাকে গ্রো করা হচ্ছে হিউম্যান আর অ্যানিম্যাল কনজাম্পশনের জন্য। অ্যাকচুয়ালি গ্রেন ক্রপসকেই দুটো ভাগে ভাগ করা যায়। গ্রেন ক্রপসের প্রথম ভাগটা হচ্ছে সিরিয়াল, এবং আরেকটা ভাগ হচ্ছে যেটাকে আমরা বলি পালসেস। সিরিয়াল ইজ এ ডিভিশন অফ গ্রেন ক্রপস, আর একটা হচ্ছে পালসেস। পালসেস মানে ওই যে ডাল, আমরা যেটা মুগ, মসুর এগুলো বলি। আরেকটা দেখো এইখানে দেওয়া আছে অয়েল সিড। অয়েল সিডটা কি? বেসিক্যালি এক ধরনের সিড যার ভেতরে বেশি পরিমাণে থাকে ফ্যাটি অ্যাসিড, এবং এই ফ্যাটি অ্যাসিডটাকেই আমরা কোনোভাবে ওই গ্রেনটাকে পিষে বার করি, এবং সেইটাই আমাদের ভেজিটেবল অয়েল হিসেবে রিকোয়ারমেন্টসটাকে পূরণ করে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেখো সানফ্লাওয়ার, মাস্টার্ড, লেনসিড, গ্রাউন্ডনাট, সিসেমে, এগুলোর এক্সাম্পল দেওয়া আছে। এইগুলো কি? গ্রাউন্ডনাট বা মাস্টার্ডের ক্ষেত্রে যদি বলো, সর্ষের চাষ করি আমরা, সর্ষের চাষ করি, তারপরে সেটাকে পিষে আমরা তেল বার করি, এইটাই হচ্ছে অয়েল সিড। যেটার মূল কাজ হচ্ছে, যেটাকে আমরা খাই না, মূলত আমরা তাকে পিষে তেল বার করি, সেটাই হচ্ছে অয়েল সিড। যদি তোমরা এই মানে টার্মগুলোরও বাংলা ট্রান্সলেশন করে নাও, তাহলে এটা বুঝে যাবে যে কী জিনিসের কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন ইকোনমিক ইম্পর্টেন্স। ইকোনমিক ইম্পর্টেন্স মানে কোন জিনিসের গুরুত্ব কতটা। কোনোটা শুধুমাত্র কনজামশনের জন্য তৈরি করা হচ্ছে, কোনোটা শুধুমাত্র ইনকামের জন্য তৈরি করা হচ্ছে, সেই রকম জিনিস। যেমন প্রথমেই দেখা হচ্ছে ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপের এক্সাম্পলকে সুগার কেন, কটন, এছাড়া তুমি এইখানে আরও অ্যাড করতে পারো টি বা কফি, এইগুলো সবই হচ্ছে ক্যাশ ক্রপ। বা জুট, যেগুলো কিন্তু মূল উদ্দেশ্যটা কি? বিক্রি বাট্টা করে ইনকাম করব, টাকা কামাবো, এইটাই হচ্ছে ক্যাশ ক্রপের এক্সাম্পল। নেক্সট হচ্ছে ফুড ক্রপ। ফুড ক্রপসটা কি? যেটা শুধুমাত্র খাওয়ার জন্যে, মানে আমি এটা বেচে যে টাকা কামাতে পারবো না তা নয়, অবশ্যই পারবো, কিন্তু এইটা নিজের পেট ভরার কাজেও কাজে লাগবে, এবং এক্সট্রাটা আমি বেচে ইনকাম জেনারেট করব। যেমন ফুড ক্রপস। ফুড ক্রপসের মধ্যে কী করছে দেখো, বলেছে রেইজিং ফুড গ্রেন ফর দ্য পপুলেশন অ্যান্ড ফডার ফর দ্য ক্যাটেল। শুধুমাত্র মানুষের কনজামশনের জন্য তা নয়, এছাড়াও যে আমার গবাদি পশু আছে তাদেরকেও খাওয়ানোর জন্য আমি এগুলো চাষাবাদ করব। উদাহরণ জোয়ার, হুইট, রাইস, এই যে তোমার সিরিয়াল আর গ্রেন ক্রপসের মধ্যে যা যা ছিল সেইগুলোই এখানে দেখো দেওয়া আছে। নেক্সট আমরা ভাগ করছি কিসের বেসিসে? এবার এই যে এগ্রিকালচারের কথাটা, যেটা আমি বারবার বলছি যে ভারতবর্ষের ইকোনমির ব্যাকবোন, সেইটা কেন, সেইটার ব্যাপারেই এখানে আমরা এবার একটু দেখছি। যদিও আমাদের দেশের বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির ওপরে বা বর্তমানে যদি বলো সার্ভিস সেক্টরের ওপরে আমাদের জিডিপি কিন্তু বেশ নির্ভর করে, স্টিল আমি বলবো এগ্রিকালচার কিন্তু আমাদের দেশের ব্যাকবোন। কারণ কি? কারণ হচ্ছে এই যে
5টি পয়েন্ট এখানে দেওয়া আছে। প্রথমতই দেখো কন্ট্রিবিউশন টু জিডিপি। জিডিপির ক্ষেত্রে কন্ট্রিবিউশন যদি বলো 1950-51, মানে যেই পিরিয়ডে আমাদের দেশে প্ল্যানিং কমিশন শুরু হচ্ছে, সেই সময় যদি বলো আমাদের দেশের প্রায় 50%-এরও বেশি যে ন্যাশনাল ইনকাম আসতো সেটা কোথা থেকে, এগ্রিকালচার থেকে। এইখানে সেটার এক্স্যাক্ট ফিগারটা লেখা আছে দেখো, 56.5%। ধীরে ধীরে যেভাবে আমাদের দেশ প্রগতির রাস্তায় এগোয় এবং আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং সার্ভিস সেক্টরের ইমপ্রুভমেন্ট হতে থাকে, সেইটাই কমে কমে বর্তমানে 1920 হিসেবে 17.8% ছিল, বর্তমানের হিসেবে জিডিপিতে কন্ট্রিবিউশন 15.6%। আচ্ছা, এবার এগ্রিকালচারের মধ্যে কিন্তু শুধুমাত্র এগ্রিকালচারটাকে আমরা ধরছি না, এছাড়াও যেটা অ্যালাইড অ্যাক্টিভিটিস, বেসিক্যালি আমরা যেটা প্রাইমারি সেক্টরে কাজ করি, যেমন অ্যানিম্যাল হাজব্যান্ড্রি হতে পারে, ফরেস্ট্রি হতে পারে, ফিশিং হতে পারে, হর্টিকালচার, এগুলো সবই কিন্তু এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরের মধ্যে পড়ছে। তার মানে আমরা কি বুঝলাম, জিডিপিতে কন্ট্রিবিউশনটা কিন্তু ধীরে ধীরে কমে এসছে। ওকে, নেক্সট হচ্ছে প্রোভাইডিং এমপ্লয়মেন্ট, যেই কথাটা আমি বারবার বলছি। যখন ভারতবর্ষ ওই যে কলোনিয়াল রুল ছিল তখন 85% মানুষ কানেক্টেড ছিল এগ্রিকালচারের সাথে, কিন্তু বর্তমানে কমসে কম 50%-এরও বেশি মানুষ কিন্তু এখনও এগ্রিকালচারের সাথে কানেক্টেড। এবং এই এত বেশি মানুষ কানেক্টেড কিন্তু স্টিল জিডিপিতে এর কন্ট্রিবিউশন এত কম, এর একটা কারণ কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আই বিলিভ তোমাদের মনে আছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের কথাটা কী জিনিস। যদি কারোর মনে না পড়ছে তাহলে তোমরা অবশ্যই পুরনো ক্লাসগুলো রিভিশন করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেসিস ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ওই যেটা বললাম ম্যানুফ্যাকচারিং সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টরের র মেটেরিয়াল কিন্তু এগ্রিকালচারই প্রোভাইড করে। যেমন ধরো আমি যেটা বলছি, একটা ধরো ফুড প্রসেসিং আমি প্লান্ট ইউজ করছি, ফুড প্রসেস করছি, কিন্তু তার যে র মেটেরিয়াল সেটা কোথা থেকে আসবে, অবশ্যই এগ্রিকালচার থেকে আসবে। আমরা ফিশারির যে এক্সপোর্ট করছি বা কিছু করছি, তাহলে সেই মাছটা কোথা থেকে আসবে, সেটাও এগ্রিকালচার সেক্টর থেকে আসবে, ওইটাই এখানে লেখা আছে। এছাড়াও যখন তুমি কৃষিকাজ করছো বা ওই ফুড প্রসেসিং প্লান্ট লাগাচ্ছ, তার যে মেশিনারি বানানো হচ্ছে সেইগুলোর তো একটা ডিমান্ড আসছে, সেইগুলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কাজে আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন টু ফরেন ট্রেড। আমাদের দেশ থেকে বাইরের দেশে এক্সপোর্ট করা হয় বা বাইরের দেশ থেকে আমাদের দেশে কিছু ইম্পোর্ট করা হয়, এইখানেও কিন্তু কন্ট্রিবিউশন আমাদের আছে। যেমন যদি বলি আমাদের দেশ তো চাল তো কী বলে উৎপাদনে বর্তমানে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে, তাহলে সব চালই আমরা যদি না খাই তাহলে আমরা কী করবো, আমাদের দেশ থেকে বাইরের দেশে কিছু পাঠাবো। তো সিমিলারলি এইখানে ওইটাই বলা হয়েছে যে যেহেতু আমাদের দেশে একটা ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস আছে বা আমাদের দেশে টাকা পয়সার মানে কারেন্সিগুলোর আমাদের দেশ থেকে বাইরের দেশে যায় কম, বা আমাদের দেশের এক্সপোর্ট কম এবং আমাদের দেশের ইম্পোর্ট বেশি, এবং এই জিনিসটাই আমরা রিসেন্টলি শকগুলো দেখতে পাচ্ছি, যখন এই ইউএসএ আর ইরানের লড়াই হয়েছে, হরমুজ স্ট্রেটটা ব্লক হয়েছে, তখনই দেখো আমাদের দেশে কিন্তু ক্রুড অয়েলের প্রাইস হু হু করে বাড়ছে। এবার ফার্টিলাইজার আসছে না, তার জন্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী রিসেন্টলি এসে স্ক্রিনে সবার সামনে বলে গেলেন যে আমাদেরকে গোল্ড না কিনতে, ফরেন ট্রাভেল না করতে। তার কারণ কি, আমাদের দেশের ওই যেহেতু এক্সপোর্টটা কম ইম্পোর্টটা বেশি, তাই আমাদের দেশে কিন্তু বিওপি ক্রাইসিসটা আছেই বরাবর। তো যাই হোক, সেই আবার অন্যদিকে চলে যাচ্ছি, আমি সেইখানে ফেরত আসি। ফরেন ট্রেডে যদি বলো তাহলে আমাদের দেশের কিন্তু প্রায় 10-15% যেটা আমরা এক্সপোর্ট করি সেটা কি করি, এগ্রিকালচারাল প্রোডাক্টস, সেইটা একটা কানেক্টেড আছে। নেক্সট হচ্ছে ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটির কথা যদি বলো তো আমাদের দেশে যখন ব্রিটিশ রাজ ছিল তখন আমরা দেখেছি বিভিন্ন সময় খরা, দুর্ভিক্ষ এগুলো আসতো। খরাটা না হয় ন্যাচারাল কারণ, কিন্তু দুর্ভিক্ষটা আমাদের দেশে কিন্তু যখন তখনই আসতো, অনেক মানুষ না খেতে পেয়ে মারা যেত। কিন্তু যখন আমরা স্বাধীন হয়েছি তারপরে আমাদের নিজেদের মানুষজনের রক্ষার দায়িত্ব তো আমাদের মধ্যেই পড়ে, তার জন্যে আমরা ফুড সিকিউরিটিটাকে এনেছি। ফুড সিকিউরিটি মানে কি, যেখানে আমরা আমাদের দেশের মানুষজনের খাবার যোগান যেন দিতে পারি। তো যেমন আমাদের দেশে যখন আমরা স্বাধীন হচ্ছি তখন আমাদের দেশে মাত্র 52 মিলিয়ন টন ফুড গ্রেন প্রোডাকশন হতো, যেটা বর্তমানে প্রায় 350-এর কাছাকাছি পৌঁছে গেছে। এই ডেটাটা একটু পুরনো,
তো ধরতে পারো এখন 350-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো এইভাবে আমাদের মাল্টিফোল্ড ডেভেলপমেন্ট হয়েছে এগ্রিকালচারে, যে এগুলো আমাদের এইভাবে কাজে আসছে। কথা হচ্ছে যে এখান থেকে কী কোয়েশ্চেন আসবে, এইগুলো দেখো একটা ডেসক্রিপটিভ, আমি যেগুলো বলছি এখান থেকে এমসিকিউ ফর্ম হওয়ার চান্সেসটা একটু কমই। এমসিকিউ ফর্ম হওয়ার কোয়েশ্চেন জায়গা ছিল এই জায়গাটা একটু তোমরা পড়বে। আর জিডিপিতে কন্ট্রিবিউশন কত আর এমপ্লয়মেন্ট কত, এইগুলো টুকটাক পড়তে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের দেশের যে এগ্রিকালচার সেক্টরের যে আমরা এত পরিবর্তন আনতে পেরেছি, তার একটা বড় কারণ হচ্ছে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনটা যদি বলো তাহলে সারা পৃথিবীতে গ্রিন রেভলিউশনের জনক হচ্ছেন কে? নরম্যান বরলগ। ইনি একজন সায়েন্টিস্ট। ইনি কোথায় করেছিলেন এটাও কোয়েশ্চেন আছে। ইনি মেক্সিকোতে এই মানে প্রথমবার গ্রিন রেভলিউশনের কনসেপ্টটা শেয়ার করেছিলেন। তারপরে এনাকে তাই বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন, এটা ওয়ার্ল্ডের রেসপেক্টে। আর যদি বলো ভারতবর্ষের গ্রিন রেভলিউশনের জনক বা ফাদারকে, তিনি হচ্ছেন এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন ভারতবর্ষে এই কাজটা করেন এবং মোটামুটি ওই 1965 এই সময়টাতে এটা শুরু হয়। কিভাবে তিনি করেন? তিনি করেন হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস ইউজ করা, মানে যেখানে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। মানে ধরো একটা বীজ আছে যেটা 1 হেক্টর জমিতে 100 কেজি প্রোডাকশন করে। এই HYB সিডস বা হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস কিন্তু ওই 1 হেক্টর জমিতে হয়তো 500 কেজি ফসল ফলাবে, মানে ওদের বেসিক্যালি ফসলের ফলন ক্ষমতাটা বেশি। এছাড়াও তিনি সেই সময় ইরিগেশন, যেটা হচ্ছে আমাদের জলসেচ ব্যবস্থা, সেইটার ইমপ্রুভমেন্টের জন্য বলেন, এবং আমরা ফার্টিলাইজার বা সারের ব্যবহার কিন্তু ওই সময় খুব বেশি বাড়িয়ে দিই। এইটা কখন হয়েছিল? 1965, মানে বলতে পারো থার্ড 5 ইয়ার প্ল্যান, ওই সময় এইটা এক্সিকিউটেড হয়। কথাটা হচ্ছে যে এই 5 ইয়ার প্ল্যানের মধ্যে আমরা গ্রিন রেভলিউশনের কাজটা শুরু করলাম কেন? কারণটা ছিল সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড গ্রেনস। এই যে একটু আগে আমি বলছিলাম, তখন বললাম না যে আমাদের দেশ যখন স্বাধীন আমরা হই, তখন আমাদের দেশে কিন্তু এই মানে যেটা বলে কী বলে দুর্ভিক্ষের পরিমাণ কিন্তু বেশ বেশি ছিল। তার ফলে আমাদের দেশে কিন্তু যারা জনগণ ছিল তারা মাঝে সাঝেই না খেতে পেয়ে মারা যেত। তো আর তারপরে তখন আমরা বাইরের দেশ থেকে হয়তো কখনো ইম্পোর্ট করছি খাবার বা খাদ্যশস্য, তখন কিন্তু আমাদের দেশের উপরে বিওপির একটা বড় চাপ আসতো। যেমন আমরা ওই ঘটনাটা পড়ি না, বিওপি ক্রাইসিসের সময় PL-480 বলে একটা ফুড গ্রেনসের কথা, যদিও সেটা 91-এর কথা, কিন্তু তার আগে থেকেই ভারতবর্ষে কিন্তু বারবারই খাদ্যশস্যের অভাব দেখা দিত। সেই জিনিসগুলোকে কাটিয়ে ওঠার জন্যই গ্রিন রেভলিউশন আনা হয়, যাতে আমাদের দেশের ফুড গ্রেনসের প্রোডাকশনটা আমরা বাড়াতে পারি এবং যাতে আমাদের এত বড় হিউজ পপুলেশন সবার পেট আমরা ভরতে পারি। এই কারণেই গ্রিন রেভলিউশনটা শুরু হয়। তো গ্রিন রেভলিউশনের যদি আমি বলি, তাহলে গ্রিন রেভলিউশনের বেসিক এলিমেন্ট কী কী? এই যে 3টে। কন্টিনিউড এক্সপ্যানশন অফ ফার্মিং এরিয়াস, মানে আমি ধরো ভারতবর্ষের মাত্র 20% এরিয়াতে তখন ফার্মিং করছি। এই 20% এরিয়াতে যতই তুমি চেষ্টা করো, যত ফসল ফলাতে পারবে, এইটাকে যদি আমি 50% করে ফেলি, তাহলে জমিটাই আমার অনেকটা বেড়ে গেল, তাহলে কিন্তু আমার ফসল অনেক বেশি ফলবে। ওইটাই কাজ ছিল। ডাবল ক্রপিং ইন এক্সিস্টিং ফার্ম হাউসেস। ডাবল ক্রপিং মানে কি? যেই ল্যান্ড আছে সেইটাতে হয়তো তখনকার দিনে যেহেতু বৃষ্টির ওপরে আমরা ডিপেন্ডেন্ট, একবারই হয়তো চাষ করে ছেড়ে দিলাম। বাকি হয়তো মানে যদি বলো সারা বছরে হয়তো 5 মাস হয়তো চাষাবাদের কাজ হচ্ছে, বাকি 7 মাস হয়তো জমিটা খালি পড়ে থাকছে। ওইটা তো জমিটার এফেক্টিভ ইউসেজ হচ্ছে না। তার বদলে যদি আমি ইরিগেশন বাড়িয়ে দিই, ওই জায়গাতে যদি জলের ব্যবস্থা থাকে, তাহলে হয়তো দ্বিতীয়বারও চাষ করা সম্ভব। সেইটাই ডাবল ক্রপিং ইন এক্সিস্টিং ফার্মার্স, মানে দ্বিতীয়বার চাষ করা, বারবার চাষ করা যেটা। নেক্সট হচ্ছে ইউজিং সিডস উইথ ইমপ্রুভড জেনেটিক্স, যেটা আমি এতক্ষণ ধরে বললাম HYB সিডস। HYB মানে কি? যেটা হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি, মানে উচ্চ ফলনশীল বীজ। এইগুলো ব্যবহার করে কাজ করতাম। যাই হোক, এইগুলো তো হলো, গ্রিন রেভলিউশন কাজ করলো। এবার গ্রিন রেভলিউশনের তাহলে পজিটিভ কি নেগেটিভ কি সেটা দেখব। পজিটিভ কী ছিল? ইনক্রিজ ইন প্রোডাকশন। অবশ্যই আমি ল্যান্ড বাড়িয়ে দিয়েছি, আমি হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস ব্যবহার করছি, ফার্টিলাইজার ইউজ করছি, ইরিগেশন বাড়িয়ে দিয়েছি, তাহলে অবশ্যই আমার প্রোডাকশন বাড়বে, সেটা হলো।
যার ফলে আমাদের দেশের যদি প্রোডাকশন বাড়ে তাহলে বাইরের দেশ থেকে আমাদের আনতে হবে কম, তার মানে ইম্পোর্টের ক্ষেত্রে রিডাকশন হলো। ঠিক ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি, যেহেতু এগ্রিকালচারের র মেটেরিয়ালস বেশি উৎপাদন হচ্ছে, তার মানে কি হবে, অবশ্যই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে র মেটেরিয়ালটা পাবে, তার ফলে ইন্ডাস্ট্রিও বাড়লো। এবং এই সমস্ত কারণে যেহেতু ভারতবর্ষ তখন অলরেডি বেশিরভাগ নির্ভর ছিল এগ্রিকালচার সেক্টরের উপরে, তার ফলে ইকোনমিটাও গ্রো করলো। এবং নেক্সট হচ্ছে ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটির কথা তো আগেই বললাম যে সবার পেট ভরছে। কিন্তু গ্রিন রেভলিউশন শুধুই যে পজিটিভ পজিটিভ তা কিন্তু নয়, গ্রিন রেভলিউশনে কিন্তু অনেক নেগেটিভ এফেক্ট দেখা যায় এবং বর্তমানে অনেক বেশি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি। নেগেটিভ এফেক্টসের মধ্যে কী পড়ে, যেমন দেখবে তোমরা পাঞ্জাবে এখন বেশিরভাগ মানুষই বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। তার কারণটা কি, বা ক্যান্সারের পেশেন্ট কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবে বেশ হাই। তার কারণ কি, গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন। আমরা যেই সার বা কীটনাশক একদম দেদার মাত্রায় ব্যবহার করেছি, সেইগুলোর ইউসেজ রেগুলেট না করে সেইগুলো যাবে কোথায়, এক্সট্রা তো আর গাছ সব নিতে পারছে না, সেইগুলো সব মাটিতে মিশেছে। মাটিতে মিশে সেটা কিন্তু ধীরে ধীরে মাটির চুইয়ে চুইয়ে যেটা গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল সেই অবধি পৌঁছেছে। এবার গ্রাউন্ড ওয়াটার যখন ওইটাতে নষ্ট হয়েছে বা কন্টামিনেটেড হয়েছে, সেইটা আমরা যখন আবার জল পান করছি, সেই ঘুরে ঘুরে আমাদের জলের মাধ্যমে পৌঁছেছে আমাদের শরীরে। তো যাই হোক, নেগেটিভ ইফেক্টসগুলো কী কী সেইগুলো একটু দেখি তাহলে। প্রথমেই বলেছি দেখো, নেগেটিভ ইফেক্টসের মধ্যে এটা কিন্তু কয়েকটা মাত্র ক্রপসেই ছিল। সব ওভারঅল যদি বলো সব কিছু কি ডেভেলপ করেছিল, না করেনি। মূলত হুইট, এছাড়াও রাইস, জোয়ার, মেজ এগুলোতে অল্প অল্প ইমপ্রুভমেন্ট হয়েছিল, বাট ম্যাসিভ ইমপ্রুভমেন্ট দেখা গেছিলো হুইটের ওপরে। পালসেস, ডাল শস্য জাতীয় যে জিনিসগুলো, তাতে কিন্তু কোনো রকম ইনক্রিজ হয়নি। ইনসিগনিফিক্যান্ট কমার্শিয়াল ক্রপ ইনক্রিজ। কমার্শিয়াল ক্রপ কোনটা, ওই যে টি, জুট, কফি, রাবার এটসেট্রা, ওইগুলোতে কিন্তু কিছু চেঞ্জেস হয়নি। আবার দেখো নন ইউনিফর্ম, শুধুমাত্র বললাম যেটা ওয়েস্টার্ন ইন্ডিয়া, যেমন দেখো এখানে, বা সরি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, টিএন, এই সমস্ত জায়গাগুলোতেই ডেভেলপ হয়েছে। বাকি কিন্তু বেশিরভাগ ভারতবর্ষের খুব একটা ইম্প্যাক্ট পড়েনি। গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ওয়াইডেন্ড, যার ক্ষেত্রে বড় জমি আছে সেই টাকা পয়সার মালিক, সেই সার কিনতে পেরেছে, কীটনাশক কিনতে পেরেছে। যারা গরিব বা ছোট ভাগ চাষি, তাদের কাছে অত টাকাও ছিল না, তাই ওরা এইগুলো কিনতেও পারেনি। ওভার এক্সপ্লয়টেশন অফ সয়েল ওয়াটার টেবল, যেটা আমি বললাম, ওই ধরো পাঞ্জাব বলো বা রাজস্থান বলো, হুইট চাষ মানে গম চাষের জন্য কিন্তু অনেকটাই জলের দরকার, ধান চাষের জন্য তো বিপুল পরিমাণে দরকার। এই সমস্ত জল ওরা কোথা থেকে পেত, মাটির তলার জল, যেটা গ্রাউন্ড ওয়াটার, ভৌম জল, সেইটাই ওরা মোটরের সাহায্যে তুলে তুলে ব্যবহার করেছে, যার ফলে নিচের গ্রাউন্ড ওয়াটার কিন্তু ডিপ্লিট হয়ে গেছে। এবং সিনথেটিক নাইট্রোজেন ফার্টিলাইজার্স অ্যাক্টেড লাইক স্টেরয়েড অন প্লান্টস। স্টেরয়েড মানে, স্টেরয়েড হচ্ছে একটা টাইপের হরমোন, যেটা হচ্ছে তোমার এফিসিয়েন্সিকে খুব বেশি বাড়িয়ে দেয়, কিন্তু সেইটা প্লান্টের হেলথের জন্যও ভালো নয়, সেইটাই এখানে বলা হয়েছে। এইভাবে ফার্স্ট ওয়েভ অফ গ্রিন রেভলিউশন আমরা পড়লাম, তার পজিটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম, এবং কীভাবে করা হয়েছে দেখলাম। এখান থেকে কোয়েশ্চেন্স কিন্তু বেশ আসে। তুমি হয়তো তোমাকে একটা নেগেটিভ ইফেক্ট দিয়ে দিল, তিনটে পজিটিভ এফেক্টসের ভেতরে একটা নেগেটিভ এফেক্টস থাকলো, সেইটা তোমাকে আইডেন্টিফাই করতে হতে পারে এমসিকিউতে। অথবা কাকে বলে কি বলে সেগুলো তো তোমরা জানোই, কবে হয়েছিল সেগুলোও বললাম। এবং তিনটে এলিমেন্টস, যে এইচওয়াইভি কী, বা কেমিক্যাল ফার্টিলাইজার্স, বা কী বলে ওটাকে, পেস্টিসাইডস কী, সেইগুলোর ব্যাপারে অল্প বিস্তর বললাম। এখান থেকে এমসিকিউ ফর্ম হতে পারে, তোমরা যদি গল্প আকারেই মনে রাখো তাহলেই কিন্তু কাজ হবে। তো এইভাবে প্রথম রাউন্ড অফ গ্রিন রেভলিউশন হলো। তারপরে চলে এসছে আমার সেকেন্ড রাউন্ড অফ গ্রিন রেভলিউশন স্ট্র্যাটেজি। সেকেন্ড রেভলিউশনের জন্য আবার কিছু কিছু এরকমভাবে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এইটা সেকেন্ড গ্রিন রেভলিউশনটাকে প্রপোজ করা হলো লঞ্চ করার জন্য। কিভাবে করা হবে, এইখানে কিন্তু একটু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের উপরে ধ্যান দেওয়া হলো। এই যে কোঅপারেশন অফ ফার্মিং স্ল্যাশ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তার মানে যদি বলো এগ্রিকালচার কমোডিটিসগুলোকে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা যায়, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেমন রোড বানানো, ব্রিজ বানানো এটসেট্রা।
নেক্সট হচ্ছে ল্যান্ড রিফর্মস, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। ল্যান্ড রিফর্মস মানে কি, যেখানে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস হলো, এই ছোট 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 যে অনেক মালিকানা ছিল সেইগুলোকে একটা বৃহত্তর ছাতার নিচে আনা, এইটাই হচ্ছে ল্যান্ড রিফর্মস। আমরা পড়বো অপারেশন বর্গা, যেটা পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড, তখন আমরা এই ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো। নেক্সট হচ্ছে এপিএমসি অ্যাক্ট। এই এপিএমসিটার ফুল ফর্মটা একটু জানা লাগবে, আমি লিখে দিচ্ছি, সেটা কোথাও একটা আছেও নিশ্চয়ই। হ্যাঁ, এই তো এপিএমসির ক্ষেত্রে ফুল ফর্ম হচ্ছে এই যে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি, এইটাই এপিএমসি অ্যাক্ট। আমরা আবার ডিটেলসে পড়বো এপিএমসি অ্যাক্ট 2003, যেটা লেখাই আছে। হোয়াট ইজ এপিএমসি? এপিএমসিটা অ্যাকচুয়ালি কী করলো, যে মিডলম্যান যেগুলো ছিল না, সেই মিডলম্যানগুলোকে রিমুভ করতে অনেকটা হেল্প করলো। এইটা যেরকম সেকেন্ড গ্রিন রিভলিউশন স্ট্র্যাটেজি, এইটাই কিন্তু এখানেও চলছে। তাহলে চলো এপিএমসির ব্যাপারে একটু ভালো করে বুঝে নিই কী আছে এপিএমসি অ্যাক্ট। এগ্রিকালচারটা যদি ভারতবর্ষে বলো তাহলে সেটা কিন্তু স্টেট সাবজেক্ট, এখানে কিন্তু সেন্ট্রালের রুল কাজ করবে না। তাহলে যখন এই হোলসেল ট্রানজাকশানের কথা এলো, সেই হোলসেল ট্রানজাকশানটাই কে রেগুলেট করতে লাগলো? এপিএমসি। এবং এদের কাজ কী ছিল? ট্রান্সপারেন্ট অ্যান্ড ফেয়ার প্রাইসেস। যে কোনো একজন মানুষ ধরো এক বস্তা গম নিয়ে এসছে, আর এখানে আরেকজন মানুষ আরেক বস্তা গম নিয়ে এসছে, এ আর এরা যেন ঠিকঠাক দাম পায়, এই জিনিসগুলো দেখার দায়িত্ব কার? এপিএমসি। স্টেট ডিভাইডেড ইন্টু মার্কেট এরিয়াস, নো আউটসাইড হোলসেল অ্যালাউড। খুব সহজ ভাষায় বললে তোমরা নিশ্চয়ই মান্ডি ব্যাপারটা শুনেছো, যেখানে আড়ত থাকে, একটা জায়গা থেকে সবাই মাল নিয়ে আসে, একটা জায়গায় জমা করে সবাইকে টাকা দিয়ে যে যার জিনিসটা বিক্রি করে ফেরত চলে যায়। এপিএমসিটা ওইটাই। এবং এক্ষেত্রে লাভটা কি? ইন্টারমিডিয়েটারি থেকে বাঁচানো। জেনারেলি হয় কি, মাঝখানে যে লোকগুলো থাকে, একজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে আরেকজনকে বেচে দেয়, মাঝখানে কাজ করে, তাকে বলা হয় মিডলম্যান। এই মিডলম্যানরাই মূলত সমস্ত লাভের দই খেয়ে যেত। এই লোকটার কাছ থেকে হয়তো কিনলো 10 টাকা করে, এই লোকটার কাছে হয়তো বেচে দিল 100 টাকা করে, মাঝখানে 90 টাকা ওর। এই লোকটাও না ঠিক জিনিসের দাম পেলো, আর এই লোকটা প্রচুর বেশি টাকা দিয়ে জিনিস কিনলো, লাভ হয়ে যেত মিডলম্যানের। এই মিডলম্যানটাকেই অ্যাবলিশ করার জন্যে এই এপিএমসি অ্যাক্টটাকে আনা হয়েছে। ধীরে ধীরে এই এপিএমসি অ্যাক্টকে কেউ কেউ প্রতিটা স্টেট নিজের নিজের হিসেবে মোল্ড করে নিয়েছে, বা কেউ কেউ সেটাকে রিপিলও করে দিয়েছে পরবর্তীকালে। তো এইটা ছিল এপিএমসি অ্যাক্ট 2003। পুরো অ্যাক্টটা কি ডিটেলসে পড়া লাগবে? অতটা দরকার নেই, তুমি শুধু এইটুকু মাথায় রাখবে এপিএমসি অ্যাক্ট কী করেছিল, যে মিডলম্যানটাকে অ্যাবলিশ করেছে, এবং এই এপিএমসির ফুল ফর্মটা কী, এইটুকু জানলেই এনাফ। নেক্সট আমরা দেখছি এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট। যখন আমরা কোভিড-19 লকডাউনের ভেতরে ছিলাম, তখন আমরা এই টার্মটা বারবার শুনেছি, এসেনশিয়াল কমোডিটিস, এসেনশিয়াল কমোডিটিস। এসেনশিয়াল কমোডিটিসটা তাহলে কি? নামেই বুঝতে পারছো এসেনশিয়াল, যার মানে হচ্ছে এমন এমন কিছু জিনিস যেইগুলো আমাদের নিত্য দৈনন্দিন জীবনের জন্য একান্তভাবেই জরুরি। এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টটা কী বলছিল, যে যেগুলো এই দৈনন্দিন জিনিস, বা বেসিক্যালি এসেনশিয়াল কমোডিটিসটা তুমি আমি ডিসাইড করব না, সরকার হয়তো লেবেল দিল এই জিনিসটা এসেনশিয়াল কমোডিটিস, এইটা এসেনশিয়াল কমোডিটিস নয়। যদি এইটা এসেনশিয়াল কমোডিটিস হয়, তাহলে এর উপরে একটা এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট লেগে যাবে। সেই অ্যাক্ট কি বলছে? সেই অ্যাক্ট বলছে এইটা যেহেতু এসেনশিয়াল কমোডিটিস, তাই এইটার হোর্ডিং করা যাবে না। হোর্ডিং করা মানে বেসিক্যালি মজুত করে রাখা, বাইরের মার্কেটে একটা কী বলে শর্টেজ ক্রিয়েট করা, সেইটা করা যাবে না। অ্যাকচুয়ালি কী হয়, যারা কালোবাজারি করে তারা এটা করে, ধরো মার্কেটে এই মুহূর্তে আলু খুব ডিমান্ড, সে কী করবে, চাষিদের কাছ থেকে আলু কিনে কিনে নিজের কোল্ড স্টোরেজে ভরে রাখবে। এইবার যখন মার্কেটের ডিমান্ড আলুর বাড়ছে, কিন্তু তো সমস্ত আলু ঘরে ধরে রেখেছে, আলু বেচছে না, তাহলে কি হবে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মিসম্যাচ। ডিমান্ড বেশি, সাপ্লাই নাই, তাহলে প্রাইস চড়চড় করে উপরের দিকে উঠবে। যেই অনেকটা প্রাইস উঠে যাবে, বা এর মনে হবে এর ডিজায়ার প্রাইসে অ্যাভেলেবেল, তারপরে সেই আলুগুলোকে ধীরে ধীরে মার্কেটে রিলিজ করবে। তাহলে তুমি আমি সাধারণ মানুষ যারা, আমাদের অনেক হাই প্রাইসে আলুটাকে কিনতে হবে। এই জিনিসটাকে বলা হয় হোর্ডিং বা ব্ল্যাক মার্কেটিং। এই জিনিসটাকেই আটকানো হয় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট। যদি কোনো জিনিসকে ভারত সরকার এইভাবে নোটিফাই করে দেয় যে এই প্রোডাক্টটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটি, তাহলে এই জিনিসটা তার সাথে হোল্ড করা যাবে না, আর এইটা যদি কেউ করে সেটা পানিশেবল অফেন্স হবে।
এইটাই হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট। বুঝতে না পারলে আরেকবার এই জিনিসটা রেকর্ডিংটা আরেকবার দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ই চৌপাল। ই চৌপালটা কি? চৌপালটা অ্যাকচুয়ালি হচ্ছে বলতে পারো একটা দোকান যেখানে কেনা বেচা হয়। কোনো একটা শব্দের আগে ই লেগে গেছে মানে ইলেকট্রনিক মানে অনলাইন। বেসিক্যালি এটা একটা অনলাইন ইনফরমেশনের জায়গা। যারা ইনফরমেশন দেয় চাষি ভাইদের, কিসের ইনফরমেশন? ওয়েদার কেমন আছে, সায়েন্টিফিক ফার্মিং প্র্যাকটিসেস কেমন চলছে, এছাড়া ওয়েদার আর কি বললাম প্রসেস, কিভাবে চাষাবাদ করব, কি করলে বেশি হবে, অ্যাপার্ট ফ্রম কেনাবেচা করা। অবশ্যই ইলেকট্রনিক্যালি যেরকম আমরা ফ্লিপকার্টে কেনাবেচা করি, অনেকটাই সেরকম একটা প্লেস যেখানে শুধু কেনাবেচা হয় না, তার সাথে ইনফরমেশন দেওয়া নেওয়া হয়। কিসের ইনফরমেশন? এই যে ওয়েদারের ওপরে, কীভাবে সায়েন্টিফিক ফার্মিং প্র্যাকটিসেস মানে চাষাবাদ কীভাবে আমি সায়েন্টিফিক ওয়েতে করলে ভালো ফলন পাবো, এবং প্রসেসগুলো কী কী। নেক্সট আরেকটা কথা দেখা আছে ইনফ্রাস্ট্রাকচার ফোকাস, যেটা আমি একটু আগেই বললাম যে এইভাবে সেকেন্ড ওয়েভ অফ গ্রিন রেভলিউশন যেটা, সেইটা কাজ করেছিল। প্রথম গ্রিন রিভলিউশনের কাজ কী ছিল? HYV, এগ্রিকালচার আর এগ্রিকালচার হচ্ছে কী বলে ওটাকে, ইরিগেশন আর পেস্টিসাইডস, এইগুলো ব্যবহার করা। সেকেন্ড গ্রিন রেভলিউশনে আমরা কী কী জিনিসে ফোকাস করলাম সেগুলো বললাম। নেক্সট আমরা যেটা দেখব, সেইটাও আমরা খুব শুনেছি, যখন পাঞ্জাবে ওই চাষিরা বিদ্রোহ করছিল। কি নাম জিনিসটার? জিনিসটার নাম হচ্ছে MSP। MSPর ফুল ফর্ম কি? মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস গল্পটা শোনো তোমরা, তাহলেই বুঝতে পারবে। ধরো এক জায়গাতে এই এই হচ্ছে একটা এরিয়া, এই এরিয়াতে ধরো পটেটো চাষ হয়, ভালো কথা। ধরো সেই বছর মানে জেনারেলি কী হয়, এই এরিয়াতে পটেটো চাষ হয় এবং এই পটেটোগুলোর মোটামুটি দাম থাকে, ধরো যখন ওরা মার্কেটে বেচে চাষি ভাইরা 10 টাকা করে কেজি। এবং আমরা আগেই বারবার বলছি, ইকোনমিক্সের ডিমান্ড আর সাপ্লাই খেলাটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। যদি সাপ্লাই ফিক্স থাকে, ডিমান্ড বেড়ে যায়, তাহলে প্রাইস কমে যাবে না বাড়বে? প্রাইস বাড়বে। আর যদি সাপ্লাই কমে যায়, ডিমান্ড একই থাকে, তাহলেও প্রাইস বাড়বে। আবার ধরো ডিমান্ড একই আছে, সাপ্লাই বেড়ে গেল, তাহলে সাপ্লাই বেশি ডিমান্ড কম, প্রাইস কমবে। আবার যদি সাপ্লাই কমে যায়, ডিমান্ড একই থাকে, তাহলে প্রাইস বাড়বে। এই চারটে কন্ডিশন মাথায় রাখবে। সেম জিনিসটাই এখানে আবার দেখা হবে। কী হচ্ছে, ধরো এই এরিয়াটা আছে, ধরো এখানে প্রতি বছর 100 কেজি আলু তৈরি হয় এবং তার প্রাইস হয় 10 টাকা করে, যখন চাষি ভাইরা সেটা মার্কেটে বেচতে আসে। এটা হচ্ছে মার্কেট। ধরো সেই বছর ওয়েদার খুব ভালো, আলু চাষের একদম উপযুক্ত ওয়েদার হয়েছে। ধরো সেই বছর ফসল বেশি হয়ে গিয়ে 150 টাকা কেজি ফসল হয়েছে, কিন্তু মার্কেটে ডিমান্ড তখনও একই আছে, তাহলে কি প্রাইস কমে যাবে না? সাপ্লাই বেড়ে গেছে, ডিমান্ড একই আছে, পটেটোর প্রাইস হয়তো ফিল করে 7 টাকা চলে এসছে। এইবার যেই চাষি ভাইরা এই চাষটা করেছিল, তাদের একটা মিনিমাম এক্সপেকটেশন ছিল, তারা সবাই হয়তো নিজের পকেট থেকে 8 টাকা করে লাগিয়েছে এবং তাদের এক্সপেকটেশন ছিল যে 8 টাকার জিনিস আমি 10 টাকায় বেচবো, তবেই আমি কিছুটা যে কাজ করেছি সেইটার ফল পাবো। সেই বছর ধরো সাপ্লাই এত বেশি হয়ে গেছে, তাহলে 7 টাকা হয়ে গেছে, তাহলে তো চাষি ভাইদের লস হয়ে যাবে। এই লসটাকে আটকানোর জন্যেই যেই পদ্ধতিটা ভারত সরকার অবলম্বন করে, সেইটাকেই বলা হচ্ছে MSP বা মিনিমাম সাপোর্ট প্রাইস। জেনারেলি MSPটা কী হয়, এই যে ধরো এই 8 টাকাটা আমি কী করে পেলাম? 8 টাকাটা হচ্ছে ওই চাষি ভাইরা যেভাবে কাজ করেছে, হয়তো আলুর বীজ কিনেছে, ফার্টিলাইজার কিনেছে, ইরিগেশন করে আর্টিফিশিয়ালি জল দিয়েছে, এইরকম এইগুলো, বা নিজের শ্রম দিয়েছে। এইগুলো করতে তো নিজের একটা খরচ হয়, কস্ট অফ প্রোডাকশান যেটা, সেই কস্ট অফ প্রোডাকশানটা ধরো 8 টাকা ছিল। ভারত সরকার কী বলে, এইখানে দেখো লেখা আছে, কস্ট অফ প্রোডাকশান তোমার যা হয় তার 1.5 টাইমস MSP থাকে। তার মানে ভারত সরকার তোমাকে গ্যারেন্টি দিল, তোমার কস্ট অফ প্রোডাকশান আলুর ক্ষেত্রে 8 টাকা, তো 8-এর 1.5 হচ্ছে 12 টাকা। ভারত সরকার তোমাকে 12 টাকা দেবে। তুমি যদি তার থেকে বেশি দামে মার্কেটে বেচতে পারো, ধরো আলুর দাম 15 টাকা, তাহলে তুমি অবশ্যই মার্কেটে 15 টাকা করে বেচে দাও। কিন্তু যদি মার্কেটে 12 টাকার নিচে চলে যায়, মার্কেটে হয়তো আলুর দাম 10 টাকা, কিন্তু তুমি খরচ করেছো 8 টাকা, তখন আর তুমি মার্কেটে 10 টাকা করে বেচবে না, তুমি ভারত সরকারকে বেচে দেবে 12 টাকা করে। এইটাই হচ্ছে MSP। অ্যাকচুয়ালি
যে বছর বাম্পার হারভেস্ট হয়, মানে ওই যে ভালো ফলন হবে, সেই বছর প্রাইস পড়ে যাবে। ওকে, তাহলে আমরা কি বলছিলাম, যে যেই বছর বাম্পার প্রোডাকশন হবে সেই বছরই এমএসপিটা খুব বেশি ইউজফুল হয়। এবার কথা হচ্ছে এমএসপিটা কত টাকা দেওয়া হয়, যেটা এখন মানে রুল, এমএসপিটা এই যে কস্ট অফ প্রোডাকশন তার 1.5 টাইমস হয়। এইবার এই এমএসপিটা কে ফিক্স করে এবং কে রেকমেন্ডেশন করে সেইগুলোর ব্যাপারে আমাদের জানতে হবে। এমএসপিটা প্রথম কত সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল? দ্যাট উইল বি 1966-67। এই সময় প্রথম কোন খাদ্যশস্যের জন্য অ্যানাউন্সমেন্ট হয়েছিল? দ্যাট উইল বি হুইট বা গম। আচ্ছা, এবার জিওআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটা ফিক্স করে, এবং যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমএসপিটা ফিক্স করছে, কারো একজনের কথা শুনে তো সেটা করবে, তো সেই রেকমেন্ডেশনটা কার দ্বারা দেওয়া হয়? সিএসিপি। এই সিএসিপিটার যদি ফুল ফর্ম আমি বলি তাহলে কি হবে? কমিশন, আমি পুরোটা লিখছি না, ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইসেস। এই সিএসিপি টার্মটা তোমরা হয়তো অনেকবার শুনে থাকবে যখন আমরা ওই ফার্মার্স প্রোটেস্ট ব্যাপারটা শুনেছিলাম। তো এবার আমরা দেখছি যে কোন কোন খাদ্যশস্যের জন্যে এমএসপি এইটা ভারত সরকার অ্যানাউন্সমেন্ট করে। প্রতি বছর যখন রবি বা খারিফ, এই দুটো আমরা মূলত জানি যে ক্রপস হয়, এছাড়া জায়েদ ক্রপস বলে একটা জিনিস হয়। তো যখন প্রতিটা বার রবি বা খারিফ সিজন শুরু হয় তার আগে ভারত সরকার হারভেস্টের আগে 22টা ক্রপের জন্য এমএসপি অ্যানাউন্সমেন্ট করে। সেই 22টা ক্রপকে আমরা এবার ভেঙে দেখব। এটা কখন অ্যানাউন্সমেন্ট হয় বললাম তাহলে? যখন রবি বা খারিফের ক্রপিং সিজন শুরু হবে তার আগে। সেই 22টা ক্রপের মধ্যে 14টা খারিফ ক্রপস আছে, 6টা রবি ক্রপস আছে এবং 2টা আদার ক্রপস আছে। প্রথমে ছোট থেকে শুরু করি, 2টো আদার ক্রপস। এইটা কি কি? একটা দেখো জুট, আরেকটা লেখা আছে কোপরা। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে মাথায়, হোয়াট ইজ কোপরা? এইখানে দেখো একটা ছবি আমরা অ্যাড করেছি, দ্যাট ইজ নারকেল। নারকেলের যেই অংশটা আমরা খাই যেটাকে বলা হয় কার্নাল, বা যেটাকে আমরা বলি এন্ডোস্পার্ম, এই যে সাদা সাদা অংশটা যেটা দিয়ে ধরো আমাদের নারকেল নাড়ু বানানো হয় বা কিছু, সেইটার কিন্তু বিক্রিবাট্টা হয়। কোপরাটা আসলে কি? এই নারকেলটা মানে খোল সরিয়ে দাও, শুধুমাত্র ওই সাদা অংশটা যেটা সেইটাকেই শুকিয়ে বিক্রি করা হয়। বেসিক্যালি ধরতে পারো কোপরাটা ইজ নাথিং বাট নারকেলের এডিবল পার্ট। এছাড়া 6টা রবি ক্রপস, হুইট, বার্লে, গ্রাম, মাসুর, মাস্টার্ডস। এটা স্যাফ্লাওয়ার নয়, সানফ্লাওয়ার, স্পেলিংয়ের মিস্টেক হয়েছে। এছাড়া 14টা রবি ক্রপস, তার মধ্যে ধান, জোয়ার, বাজরা, মেজ, রাগি, অড়হর, মুগ ডাল, উড়দ ডাল, এই সমস্ত কথাগুলো লেখা আছে। তো এইবারে আমরা আসি, কি যেন বলছিলাম, হ্যাঁ এই তো সরি, এইটা আমার ভুলই বলা হয়েছে, এটা স্যাফ্লাওয়ারই হবে। সানফ্লাওয়ার তো খারিফ ক্রপস এবং সেটা এইখানে উল্লেখ করা আছে, সানফ্লাওয়ার সিডস। তো এইগুলোর জন্য কিন্তু 22টা ক্রপ যেটা আমার দেওয়া আছে এইটার জন্যই এমএসপিটা অ্যানাউন্সমেন্ট হয়। এইবার রবি ক্রপস কি, খারিফ ক্রপস কি, সেটা আমি আর ডিসকাশনে যাচ্ছি না, এটা তোমরা জিওগ্রাফিতে অবশ্যই পড়েছো। এবার কোশ্চেন আসছে যে এছাড়াও দুটো মানে 22টা ক্রপস তো আমার হয়ে গেল, এছাড়াও আর একটা জিনিস যেটা হচ্ছে সুগার কেন। সুগার কেনের জন্যেও অনেক সময় হয়তো তোমরা শুনবে এমএসপি অ্যানাউন্সমেন্ট করা হয়, বাট অ্যাকচুয়ালি সেটা এমএসপি নয়, সেটার ফুল ফর্ম হচ্ছে এফআরপি, ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস। এটাও কিন্তু ভারত সরকার অ্যানাউন্সমেন্ট করে, বাট এই সুগার কেন ক্রপটাকে এখনও অবধি কিন্তু এমএসপির আন্ডারে আনা হয়নি। সেম জিনিসটার মতোই এখানেও ভারত সরকার একটা দাম ডিনোট করে দেয় যে সেই দামটা সবাই পাবে, কিন্তু স্টিল ওটা এমএসপির আন্ডারে নেই। এবং এইটাই কোয়েশ্চেন আসতে পারে যে আখ কি এমএসপির আন্ডারে পড়ে? তখন উত্তরটা হবে না। এবং সেই কিসের আন্ডারে পড়ে আখ? তাহলে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস। এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে? এই যে এইখানে প্রতিটা লাইন যেগুলো আমি মার্ক করে দিয়েছি, যে প্রথমবার কোন ফসলের জন্য এমএসপিটা চালু হয়, এমএসপিটা মানে
কখন কাজে হয়, যখন বাম্পার হারভেস্টিং হয় এবং প্রাইসটা যাতে ফল না করে যায় সেই কারণে ইউজ হয়। এমএসপিটা জেনারেলি কস্ট অফ প্রোডাকশনের 1.5 টাইমস হয় এবং কার রেকমেন্ডেশনে হয় সিএসিপি। এই যে ক্রপসগুলো আছে 22টা ক্রপ তোমরা একবার রিডিং পড়ে রাখবে, বাট ইন্ডিভিজুয়ালি মুখস্থ করার দরকার নাই যে একটা কোয়েশ্চেন আসতে পারে। সুগার কেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইটা একটু তোমরা মাথায় রাখবে। নেক্সট আমরা এবার দেখছি কিছু কিছু এজেন্সিস এবং স্কিম যেগুলো কিন্তু এগ্রিকালচারাল সেক্টরের প্রমোশনের পেছনে হাত আছে। কিছু কিছু অর্গানাইজেশন আমরা এখানে লিখে রেখেছি, যেমন ন্যাশনাল হর্টিকালচার বোর্ড বা ক্যাশু অ্যান্ড কোকো ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট, বি বোর্ড। এইগুলো থেকে কোয়েশ্চেন কী আসবে তুমি শুধুমাত্র দেখতে পারো যে এইগুলোর লোকেশনটা কোথায়, ইয়ারটা কোথায়। মুখস্থ যদি করতে পারো খুব ভালো কথা, যদি না হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একবার রিডিং পড়ে রাখবে, যদি মনে থেকে গেল তাহলে খুব ভালো কথা। যেমন কয়েকটা জিনিস বেশ ইম্পর্ট্যান্ট হয়, সেইগুলো কোনটা, সেইগুলো যার ব্যাপারে এখানে ডিটেলস আমরা উল্লেখ করে দিয়েছি। যেমন সয়েল হেলথ কার্ড স্কিম, এই স্কিমটা কত সালে লঞ্চ হয়? 2015 সালে। কে লঞ্চ করে? দেখো, সয়েল হেলথ কার্ড, ধরো তোমার জানা নেই এই জিনিসটা তোমরা কীভাবে পরীক্ষায় ট্যাকেল করবে। সয়েল হেলথ কার্ড আছে, এবার ধরো 4টে অপশানে তোমার দেওয়া আছে মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ জিওলজিক্যাল সার্ভে এবং আরেকটা দেওয়া আছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। এবার তুমি বলো সয়েল কিসের সাথে কানেক্টেড হবে? নিশ্চয়ই এগ্রিকালচারের সাথেই। সেইভাবেই আমরা মনে রাখার চেষ্টা করব। এমন নয় যে আমরা সব কিছু মুখস্থ করে ফেলবো, আমরা এমনভাবে নিজেদেরকে রেডি করব যেন 4টে অপশানের মধ্যে কোন অপশানটা তুলনামূলক রাইট হওয়ার প্রবাবিলিটি বেশি সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এরকমভাবে সিডস অ্যাক্ট কত সালে এসেছিলো? 1966। 1966 মানে কোন সময়টা বলো তো? যখন ওই গ্রিন রিভলিউশনের সবে শুরুয়াত হয়েছে। HYV সিডস, যেটার কথা আমরা এখন একটু আগেই পড়েছি, সেই HYV সিডসের কথাই এখানে উল্লেখ করা আছে যে সবাই যেন পায়। তারপরে ধরো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016 সালে এসছে। এটা কি? এটা এক ধরনের ইন্স্যুরেন্স স্কিম। ইন্স্যুরেন্স স্কিমটা কিসের বেসিসে? ওয়ান নেশন ওয়ান স্কিমের আন্ডারে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের ভেতরে, যাতে যখন একবার চাষাবাদ শুরু হচ্ছে সেই সময় যদি কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যায় চাষি ভাইরা, তাদেরকে যেন আমরা ইন্স্যুরেন্সটা প্রোভাইড করি। তারপর ধরো নাবার্ডের ব্যাপারে আমরা আগেই পড়েছি, কি করে তারা? রুরাল যে ডেভেলপমেন্ট সেইটাকে প্রমোট করে, তার জন্য ওরা ফিনান্সিং করে। তারপরে ধরো নাফেড, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এইগুলোর হেডকোয়ার্টার্সগুলো কোথায় সেইগুলো কিন্তু একটু তোমাদের দরকার পড়বে। এইগুলোর ব্যাপারে একটু তোমরা রিডিং পড়বে। এই যে প্রতিটা স্কিম বা ইনস্টিটিউশনের কথা আমরা এখানে লিখে রেখেছি, এইগুলোর ব্যাপারে তোমরা যদি রিডিং পড়ো তাহলেই তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কী কী কোয়েশ্চেন্স আসতে পারে এখান থেকে। নেক্সট দেখো এফসিআইটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কি হয়েছে, সেটা শুধুমাত্র এইটুকু জানলেই চলবে। বাকি এফসিআইয়ের কাজ তো তোমরা জানোই, ওরা সেই খাদ্য শস্য বা ফুড গ্রেনসগুলো চাষিদের কাছ থেকে কিনে রাখে এবং নিজেদের বিভিন্ন জায়গায় সারা ভারতে গোডাউন আছে সেগুলোতে স্টোর করে রাখে। তারপরে পিডিএসের মাধ্যমে, যেটা রেশনিং সিস্টেম আমরা বলি, সেই রেশনিং সিস্টেমের মাধ্যমে খাদ্যশস্যটা বিলি করা হয়, বা যদি এক্সট্রা থাকে তাহলে সেইটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কখনো সেটা ইথানল প্রোডাকশনের কাজে হতে পারে, কখনো সেইটা গবাদি পশুর খাবারের জন্য হতে পারে, এইভাবে চলে। এইগুলো তোমরা রিডিং পড়বে। এগ্রিকালচার নিয়ে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, গ্রিন রেভলিউশনটা তোমরা ভালো করে পড়বে। এছাড়া তোমাদের সপ্তর্ষি স্যার জিওগ্রাফিতে এগ্রিকালচার খুব ভালো করে পড়িয়েছেন, সেই জায়গাটা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে ইকোনমিক্সের এই জায়গাটা তোমাদের কিন্তু খুব বেশি প্রবলেম হবে না। ওকে, এইবার আমরা দেখছি মেজর রেভলিউশনস। এই জায়গাটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। কেন বেশ ইম্পর্ট্যান্ট না, এখান থেকে কিন্তু যখন তখন তুলে তুলে কোয়েশ্চেন আসে। কী ধরনের কোয়েশ্চেন আসে? তোমাকে বললো হর্টিকালচারটা কিসের সাথে রিলেটেড বা কোন রিভলিউশনের সাথে রিলেটেড, বা ধরো তোমাকে কোয়েশ্চেন হলো ব্ল্যাক রিভলিউশন বলছি, হ্যাঁ ব্ল্যাক রিভলিউশনটা কিসের সাথে কানেক্টেড, বা ধরো তোমাকে কোয়েশ্চেন দিল প্রোটিন রিভলিউশন, এইটা কার সাথে কানেক্টেড, গ্রে রিভলিউশন এইটা কার সাথে কানেক্টেড। এইখান থেকে কিন্তু এমসিকিউ খুব ভালো করে ফর্ম হয়, তাই এই জায়গাটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। তাহলে চলো প্রথম থেকে শুরু করি।
ব্ল্যাক রিভলিউশনটা কিসের সাথে কানেক্টেড? পেট্রোলিয়াম প্রোডাক্টস, যেমন ক্রুড অয়েলের কালারটা ব্ল্যাক, তার জন্য এইটা নাম। ব্লু, ব্লু মানে জল বা ম্যারাইন এই রকমভাবে কানেক্টেড, মনে রাখবে। সেটা কার সাথে কানেক্টেড? ফিশ প্রোডাকশনের সাথে বা মেরিন প্রোডাকশন ইনক্রিজের সাথে। এইটার ক্ষেত্রে দুজন ভদ্রলোকের নাম আমাদের মনে রাখতে হবে যাদের মস্তিষ্ক প্রসূত যে ব্লু রেভলিউশন, ডক্টর অরুণ কৃষ্ণন অ্যান্ড হীরালাল চৌধুরী। নেক্সট হচ্ছে ব্রাউন রেভলিউশন। ব্রাউন কালারে কি হয়? লেদার, কোকোয়া। কোকোয়া মানে যেখান থেকে আমরা চকোলেট বানাই। লেদার বা কোকোয়া আর নন কনভেনশনাল যে প্রোডাক্টসগুলো হয় সেগুলোর ব্যাপারে। নন কনভেনশনাল মানে যেগুলো মানে অপ্রচলিত আর কি, সেইগুলোর জন্য। গোল্ডেন ফাইবার, দুটো কিন্তু একটু ডিফারেন্ট। এই দুটোর তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে যে দুটো কিন্তু ডিফারেন্ট। যদি গোল্ডেন বলে তাহলে হর্টিকালচার বা হানি, এই দুটোর সাথে কানেক্টেড। এইগুলো আসলে কি, মানে এইগুলোর প্রোডাকশনকে বাড়ানো, এইগুলোর ক্ষেত্রে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস আনা। যখন আমি বলছি যে হোয়াইট রেভলিউশন কথাটার মানে কি? হোয়াইট রেভলিউশনটার কথাটার মানে হচ্ছে, যখন আমার দেশ স্বাধীনতা পায় তখন কিন্তু আমরা ডেয়ারি প্রোডাকশনে খুব খারাপ অবস্থায় ছিলাম। আমাদের দেশের বেশিরভাগ মানুষ, বা নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলো, তারা ভেজিটেরিয়ান হয় বা ডেয়ারি প্রোডাক্টস কনজিউম করে। তো সেইগুলোর ক্ষেত্রেও আমাদের দেশ বাইরের থেকে ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট ছিল। তারপরে এলো হোয়াইট রেভলিউশন কী বললো? যে দেশের যে ডেয়ারি প্রোডাকশন সেটাকে ইনক্রিজ করব। সেইটা এখন কিন্তু ভারতবর্ষ ডেয়ারি প্রোডাকশনে সারা পৃথিবীতে প্রথম, এবং ভারত বাইরের দেশে এক্সপোর্ট করে। এইভাবেই কোনো একটা রিভলিউশন এলে যেই রিভলিউশনটা যেই সাথে কানেক্টেড সেইটার প্রোডাকশনটাকে খুব বেশি করে ইনক্রিজ করা হয়। যেমন ধরো গোল্ডেন ফাইবার, ফাইবার মানে কি জানি আমরা? তন্তু। জুট, সেইটা হচ্ছে পাট। ফাইবার বললে আমরা জুট বলবো, কেননা একটা রেশা রেশা থাকে যেটা হচ্ছে জুট। গোল্ডেন বললে আমরা হর্টিকালচার বা হানি বলবো। নেক্সট হচ্ছে গ্রিন রেভলিউশন, তো এতক্ষণ ধরেই আমরা পড়লাম, যার ভেতরে সব কিছুই কানেক্টেড আছে। নরম্যান বরলক, স্বামীনাথন, এনারা, এইটা হচ্ছে মস্তিষ্ক প্রসূত। ইন্ডিয়ান কনটেক্সটে যদি জনক কে বলা হয় গ্রিন রেভলিউশনে, তাহলে উত্তর হবে এম এস স্বামীনাথনজি। আর যদি ওয়ার্ল্ডের কনটেক্সটে বলা হয় তাহলে উত্তর হবে নরম্যান বরলক। নেক্সট হচ্ছে গ্রে রেভলিউশনটা 1964-এ, এবং এইটা ফার্টিলাইজারের প্রোডাকশান বাড়ানোর উপরে ডিপেন্ডেন্ট। পিঙ্ক রেভলিউশন, অনিয়ন, ফার্মাসিউটিক্যাল, প্রন, চিংড়ি, এইগুলো তোমাদের জানতে হবে। এইরকমভাবে এইখানে বেশ কিছু দেয়া আছে, সেইগুলো তোমরা একটু রিডিং পড়বে তাহলে বুঝবে। যেমন গোল্ডেন ফাইবার জুট, কারণ জুটের যে পার্টটা সেটা সোনালি কালারে দেখতে হয়। সিমিলারলি দেখো সিলভার ফাইবার, সেটা হচ্ছে কটন। ফাইবারটা তোমরা একটু খেয়াল করবে, যে ফাইবার ওয়ার্ডটা থাকলে কিন্তু জুট বা কটন হবে, আদারওয়াইজ সিলভার হলে সেটা এগ হবে, এগ প্রোডাকশনকে ইনক্রিজ করার জন্য। এবার এইটা কার মস্তিষ্ক প্রসূত? না, ইন্দিরা গান্ধী। এছাড়া হচ্ছে রাউন্ড হচ্ছে পটেটো, রেড হচ্ছে মিট বা পোলট্রি। হোয়াইট, অপারেশন ফ্লাড, এইটার কথা যেটা আমি একটু আগেই বললাম, যে ডেয়ারি প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়াকে কিন্তু অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। এবং এইটার মস্তিষ্ক প্রসূত কার বা কাকে অপারেশন ফ্লাডের জনক বা হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়? তার নাম হচ্ছে ভার্গিস কুরিয়েন। ইয়েলো হচ্ছে অয়েল সিডস। ইয়েলো আর গোল্ডেন এই দুটো একটু খেয়াল করবে, হ্যাঁ, যেন পরীক্ষা হলে ভুল করে গোল্ডেন দেখে তুমি অয়েল সিডস না দিয়ে এসো। এবং এইটা শ্যাম পিত্রদা, ওনার মস্তিষ্ক প্রসূত, সেইখান থেকে শুরু হয়েছিল। আরেকটা হচ্ছে রেনবো অ্যাকচুয়ালি দেখো এর মধ্যে অনেক কটা কালার আছে। এই অনেক কটা কালার মানে সব কিছুরই ওভারঅল ডেভেলপমেন্ট, সেই জন্য এটা হোল সেক্টর বলা হচ্ছে, এবং এটা নীতিশ কুমার ওনার দ্বারা রেডি করা। নেক্সট হচ্ছে দেখো এভারগ্রিন মানে হচ্ছে চিরসবুজ। সবুজ তো আমরা পড়লামই, গ্রিন রেভলিউশন যেটা বললাম নরম্যান বরলক বা স্বামীনাথনজি। এভারগ্রিন মানেও তাই, ওভারঅল সারা পৃথিবীর গ্রোথ বা সারা ভারতবর্ষের গ্রোথ, সেটা হচ্ছে এম এস স্বামীনাথন। এছাড়াও আরেকটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা একটু তোমরা মাথায় রাখবে, দ্যাট ইজ স্যাফরন রিভলিউশন। এটা কিসের ওপরে? সোলার পাওয়ারের ওপরে। কেননা বর্তমান দিনে তো সোলার পাওয়ারটা খুব বেশি কনটেক্সটে থাকছে, তাই যদি রিসেন্ট কিছু কোয়েশ্চেন দিতে চায় তাহলে কিন্তু এখান থেকে দিতে পারে। তাহলে স্যাফরন এনার্জি রিভলিউশন মানে কি? সোলার পাওয়ার। স্যাফরন মানে কিন্তু তোমরা আবার সেই কাশ্মীরের জাফরান লিখে দিও না, সেটা একটু মাথায় রাখবে, স্যাফরন। তো এইভাবে আমরা বিভিন্ন রকম রেভলিউশনসগুলো পড়লাম। জেনারেলি প্রিলিমসে কিন্তু এখান থেকেই কোয়েশ্চেন্স দেয়, খুব বেশি ডিটেলসে ঢোকে না। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মসটা কি? ল্যান্ড রিফর্মস কথাটার মানে হচ্ছে যে এক সময় ভারতবর্ষ তো বলতে পারো যে টাকা পয়সার দিক থেকে বলো বা
ল্যান্ড হোল্ডিংয়ের দিক থেকে বলো, সেইটা জমিদারি প্রথা চলছিল আমাদের দেশে। তার ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অপারেশন বর্গা, বা যেটা হচ্ছে বেসিক্যালি পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় ঘটে যাওয়া যেই ল্যান্ড রিফর্মসগুলো। কী জিনিস এইটা, সেটা ব্যাপারে একটু বলি। অপারেশন বর্গা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। মূলত ভাগ চাষি বা যাদেরকে বলা হয় বর্গাদার, এই ভাগ চাষিটারই ইংলিশ নাম হচ্ছে শেয়ার ক্রপার্স, যারা মূলত ভাগ চাষি ছিল, তাদের অধিকার রক্ষার জন্য এটা চালু করা হয়েছিল। এবং কত সালে এটা শুরু হয়? 1978-এ, যখন পশ্চিমবঙ্গে জ্যোতি বাসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এবং এইটা শেষ হয় কত সালে? মোটামুটি বলতে পারো মিডল অফ 1980s। এবার কথা হচ্ছে এটা কী ছিল, কেন ছিল, সমস্যা কী ছিল, কেন এটা আনতে হলো, সেইটার ব্যাপারে একটু বলি। যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন তো অ্যাকচুয়ালি জমিদার প্রথা থেকেই ভারতবর্ষ বেরোয়। তার ফলে কি হয়েছিল, যে ল্যান্ড হোল্ডিংটা কিছু সীমিত লোকের হাতে ছিল। বেশিরভাগ মানুষজনই কী ছিল, যাদের নিজেদের কোনো জমির মালিক ছিল না, গ্রামের বহু কৃষক, এবং তারা জমির মালিকের জমিতে চাষ করত এবং ফসলের একটি স্মল অংশ নিজের কাছে রাখতে পারত এবং বাকি জিনিসটা জমির মালিকের হাতে তুলে দিতে হতো। এই যারা শেয়ার ক্রপার বা যারা ভাগ চাষি, যারা অন্যের জমিতে চাষ করত, এদেরকেই বলা হতো বর্গাদার বা ভাগ চাষি। এবার এখানে সমস্যা কী ছিল? সমস্যাটা ছিল যে এই যে বর্গাদার, এদের কোনো আইনগত সুরক্ষা ছিল না। আজকে আমি জমির মালিক, আমি বললাম আজকে তুমি আমার জমিতে চাষ করছো, পরের বছর আমি তোমাকে চাষ করতে দিলাম না। তার মানে জমির মালিক যে কোনো সময় তাদেরকে উচ্ছেদ করে দিতে পারতো। যেই ফসলটা ফলানো হতো তার বেশিরভাগ অংশই কিন্তু জমির মালিক নিয়ে নিত। এবং এই যে চাষিরা যারা সারাদিন ধরে উদয়াস্ত পরিশ্রম করছে, তাদের জন্য কিছুই বাঁচতো না এবং ওরা নিরাপত্তাহীনতায় ভুগতো, যে জানি না পরের সিজনে আমার কাছে কোনো কাজ থাকবে কি থাকবে না। যেহেতু বড় অংশটাই চাষির থেকে ওই জমির মালিক কেড়ে নিচ্ছে, তাই এরা কষ্ট করে উৎপাদন বাড়ানোর ব্যাপারে কোনো আইডেন্টিফাই করতো না। এবার এই যে সমস্ত প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্যই অপারেশন বর্গাটা লঞ্চ করা হয়। এবং এই লঞ্চ করার ভেতরে দু তিনটে রুল কিন্তু খুব কাজে আসে। যেমন ল্যান্ড হোল্ডিং রেভিনিউ অ্যাক্ট 1979 এবং রেভিনিউ রুলস অফ 1980। এই সমস্ত রুলসগুলোর ব্যাপারে আমাদের একটু জানতে হবে, একদম মুখস্থ করে রাখতে হবে তা কিন্তু নয়। এবার এইভাবে যেটা হয় যে 5টা স্টেপে কিন্তু অপারেশন বর্গাটার কাজগুলো করা হয়। প্রথমত কী বলা হয়েছে, যে প্রথম ওই সমস্ত জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম যেখানে কিন্তু বর্গাদারের সংখ্যাটা খুব বেশি। এইভাবে আমরা করলাম বেসিক্যালি বর্গাদারদের খুঁজে বার করা যে কোন জায়গাতে বেশি আছে। ক্যাম্পিং বাই গভর্নমেন্ট অফিসিয়ালস আর প্রায়োরিটি পকেটস, এই যে জায়গাগুলো যেখানে আমি আইডেন্টিফাই করলাম প্রচুর বর্গাদার আছে, সেখানে আমি গভর্নমেন্ট অফিসিয়ালদের পাঠালাম। তারপরে গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে ওই বর্গাদার যারা ভাগ চাষি তাদের ভেতরে একটা মিটিং করালাম। তাদের এক বর্গাদারদের গ্রিভান্সেসগুলো গভর্নমেন্ট অফিসিয়ালসের কাছে পৌঁছলো। তারপরে যা গ্রামের সবাই মিলে ওই জমি জায়গাগুলো ভেরিফিকেশন করলাম, যে সত্যিই দেখলাম কোন জায়গাতে কে কাজ করছে, কে কত টাকা কামাচ্ছে, বা কোন ভাগ চাষি কোন এরিয়াটা পাচ্ছে। এবং এই রকম করার পরে একটা কাগজ ইস্যু করা হলো, যাকে বলা হচ্ছে পর্চা। এই পর্চাটা কি, যেটা হচ্ছে ওর রাইট বলতে পারো, যে যখন ও চাষাবাদ করছে তার তো নিজস্ব একটা ক্যাপিটালের দরকার পড়ে, যে জমিতে সার দেবো না পেস্টিসাইড দেবো বা ইরিগেশন করব, এইগুলোর করতে তো তার খরচ লাগে। সেই খরচের টাকাটা ওদের কাছে খুব বেশি থাকতো না, এবং সেই টাকাটাই যখন ও জমিদারের থেকে নিত, তারপরে চাষাবাদ খারাপ হতো চড়া সুদে, তখন কিন্তু তাকে আবার ওই জমিটা হারাতে হতো। তার বদলে তাকে এই কাগজটা দেওয়া হলো, এই কাগজটাকে বলা হচ্ছে পর্চা। এই পর্চাটা দেখিয়ে কিন্তু যারা ভাগ চাষি তারা ব্যাংক থেকে লোন নিতে পারতো, যার ফলে তারা এই কী বলে যার ফলে যারা তারা তাদের যে কাজগুলো সেখানে ইনভেস্টমেন্ট করতে পারতো। এবার এইগুলো হওয়ার পরে কি হলো, অপারেশন বর্গা যেটা হলো, তাহলে সেখানে আমরা কিছু ইম্প্যাক্ট দেখতে পেলাম এবং কিছু প্রোগ্রেস দেখতে পাচ্ছি। সেইগুলো কীরকম, তিনভাবে প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি। কি হলো, আচ্ছা তাহলে অপারেশন বর্গার ক্ষেত্রে আমি যদি বলি, তিনটে প্রধান বৈশিষ্ট্য আমি পেলাম। কি কি পেলাম, যে ওই হ্যাঁ, তার আগে যদি বলি অপারেশন বর্গার উদ্দেশ্য কী ছিল। উদ্দেশ্য ছিল যে ওই বর্গাদারদের সরকারি নথিতে নাম নিয়ে রাখা, তাদের উচ্ছেদ থেকে সুরক্ষা দেয়, এবং ফসল যেই পরিমাণটা ওরা ফলাচ্ছে সেই পরিমাণ ফসল থেকে যেন ওদের কাছেও কিছু টাকা যায়। আর
কৃষির উৎপাদনটা বাড়ানো। আমি তো বললাম আগে কৃষি উৎপাদনটা কম ছিল কেন, কারণটা হচ্ছে যেটা ওদের নিজের পার্টিসিপেশন নেই, বেশি ফসল ফলালেও তো সেটা জমির মালিকই রেখে নিচ্ছে, তাই ওরা কৃষি উৎপাদন বাড়াচ্ছিল না। এবং গ্রামীণ যে ন্যায়, সেইটা সামাজিক ন্যায়টা প্রতিষ্ঠা করা। তো এইভাবে বর্গা অপারেশন বর্গা শুরু হলো, এইভাবে রেজিস্ট্রেশন করানো হলো, তাদেরকে উচ্ছেদ আটকানো হলো এবং ফসলের ক্ষেত্রে ভাগ নির্ধারণ করে দেওয়া হলো যে যখন বর্গাদার নিজে জমির পুরো কাজটা নিজে করছে আর যে জমির মালিক শুধুমাত্র জমি দিচ্ছে, তখন 3/4 ফসলের সেটা কিন্তু বর্গাদার বা যে চাষি সে পাবে, আর শুধুমাত্র 1/4 পাবে জমির মালিক। আর যদি জমির মালিক বেশ কিছু জিনিস ওকে ব্যবহার করতে দেয়, যেমন ধরো হতে পারে ক্যাপিটাল দিল চাষাবাদ করার জন্যে, বা ট্র্যাক্টর দিল বা পেস্টিসাইড দিল, তাহলে কিন্তু বর্গাদার 50% পাবে আর 50% পাবে হচ্ছে জমির মালিক। এইভাবে শুরু হয় এবং উত্তরাধিকারের ব্যাপারটাও ফিক্স করা হয়, যেটা এই বর্গাদার মারা গেলেও যেন তার চাষের অধিকারটা বজায় থাকে এবং তার পরবর্তী প্রজন্ম সেম জমিতে চাষ করতে পারে। জমির মালিকানা কিন্তু ওর হাতে আসছে না, এটা তোমরা মাথায় রাখো। জমির মালিক কিন্তু মালিকানা তার কাছেই বজায় থাকছে, শুধুমাত্র ওই জমিতে চাষ কে করবে সেই অধিকারটা বর্গাদারের কাছে থাকছে। তো এইগুলো গুরুত্বপূর্ণ কেন ছিল, কি হয়েছিল, সেইগুলো আমরা দেখব এবং এর সীমাবদ্ধতা কী কী সেইগুলো আমরা দেখব। তো এবার ইম্প্যাক্টসগুলোয় আসি আর প্রোগ্রেস এরিয়াতে আছি। প্রোগ্রেস করার পরে কি হলো, রেগুলেট করা গেল এই যে শেয়ার ক্রপিং রিলেশনশিপ, যেটাকে অপারেশন বর্গা বলা হচ্ছে, এবং রিডিস্ট্রিবিউটিং সিলিং সারপ্লাস ল্যান্ড, যেটাকে ল্যান্ড সিলিং অ্যাক্ট বলা হচ্ছে, এবং ডিস্ট্রিবিউটিং হোমস্টে প্লটস। কিছুই বুঝলাম না কি ব্যাপারটা। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে কিভাবে কিভাবে এটা গুরুত্বপূর্ণ হলো বা কী কী জায়গাতে প্রোগ্রেস দেখা গেল। প্রোগ্রেস হচ্ছে যে রেগুলেটিং শেয়ার ক্রপিং রিলেশনশিপ, বেসিক্যালি কৃষকদের কাছে ক্ষমতা এলো, যে গরিব কৃষক যারা প্রথমবার উচ্ছেদ হয়ে যেত প্রতিবারে, তাদের কাছে এই প্রথমবার আইনি নিরাপত্তা এলো। 2 নম্বর হচ্ছে রিডিস্ট্রিবিউটিং সিলিং সারপ্লাস ল্যান্ডস, অনেকের কাছেই 500 বিঘা 1000 বিঘা জমি ছিল, সেই জিনিসটার ক্ষেত্রে একজনের কাছ থেকে ল্যান্ডটা ডিস্ট্রিবিউট হয়ে অনেক মানুষের কাছে এলো, কাজ করার সূত্রে মানে পেলো। এবং ডিস্ট্রিবিউটিং হোমস্টে প্লটস, এবং ওই যে জায়গাগুলো সেগুলো বাকিদের ভেতরে ভূমি সংস্কার করা হলো বা শেয়ার করা হলো। যদি আমি বাংলায় বলি তাহলে কীরকম হবে, 1 নম্বর তো ছিল কৃষকদের ক্ষমতায়ন হলো, 2 নম্বর হচ্ছে কৃষির উৎপাদন বাড়লো, কারণ অনেকের কাছে সেই ল্যান্ড হোল্ডিংটা আসলো, তারাও কাজ করতে লাগলো, এবং 3 নম্বর হচ্ছে গ্রামের ক্ষমতার পরিবর্তন হলো। এই যে বড়লোক যারা ছিল, যারা জমির মালিক ছিল, তাদের কাছ থেকে কিছুটা হলেও ক্ষমতা গরিব চাষিদের কাছে এলো এবং ক্ষমতার একটা ভারসাম্য এলো। এবং নেক্সট হলো ভূমি সংস্কার হলো, যার ফলে কি হলো, এই যে ল্যান্ড সিলিং অ্যাক্টের মাধ্যমে বড় বড় ল্যান্ড হোল্ডিং যেটা, সেটা কিন্তু অনেকের মাধ্যমে অল্প বিস্তর করে ভাগ হলো। হোমস্টেটা কী জিনিস সেটা দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এইবার এইবার কোথায় কোথায় কী কী হয়েছিল সেগুলোর ব্যাপারে একটু জানতে হবে। যেমন 1966-88 স্টাডিতে দেখা যাচ্ছে কন্ডাক্টেড ইন বীরভূম বর্ধমান এই সমস্ত এরিয়াতে, এখানে কিন্তু বর্গা ল্যান্ডের ইউটিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেখা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যানার্জি এন্ড ঘটক, এরাও দেখতে পেলো যে 36% এগ্রিকালচারাল গ্রোথ হলো, যেটা আমি একটু আগে বললাম যে অলমোস্ট কৃষকের উৎপাদন ক্ষমতা যেটা সেটা বেড়েছে। এবং এনএসএস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স সার্ভে তাদেরই কথা অনুযায়ী এইটা সাকসেস হয়েছিল, কিন্তু কন্টিনিউ হয়নি। মাত্র 30.6% শেয়ার ক্রপার্সই রেজিস্টার করেছিল, এবং যাদের ক্ষেত্রে রুরাল রিচ মানে বেসিক্যালি গ্রামের দিকে যে ইম্প্যাক্টগুলো হয়েছিল সেইগুলোর কথাই এখানে বলা হয়েছে। এইবার কথাটা হচ্ছে যে এইবার এই জিনিসটাও তো ইংলিশে লেখা আছে, এটাও ঠিক করে আমি বুঝলাম না, তাহলে একটু বাংলাতে বললে সুবিধা হয়। এবার তাহলে বলি যে এইখানে কি ছিল। এইখানে বেসিক্যালি বলা হয়েছে যে ওই সময় বিভিন্ন রকমভাবে আমরা যেই কাজগুলো করলাম তার ইম্প্যাক্ট কী হলো, বা তার প্রুফ কী যে কাজগুলো লাভ হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এইখানে দেখা গেল যে হ্যাঁ, ইউটিলাইজেশন বেড়েছে এবং ইমপ্রুভমেন্ট হয়েছে বর্গাল্যান্ডে। কোন এরিয়াতে এই স্টাডিটা করে পাওয়া গেছিলো, বীরভূম, বর্ধমান এবং জলপাইগুড়ি। নেক্সট হচ্ছে ব্যানার্জি এন্ড ঘটক, এনারা 1996-এ একটা স্টাডি করেন, সেখানে দেখা গেল যে অপারেশন বর্গা করার ফলে কিন্তু আগে যেই চাষাবাদ করে ফসল ফলানো যেত তার থেকে 36% ফসল বেশি ফলছে। আর এনএসএস সেটা দেখলো যে আগে যেই ব্যাপারটা ছিল যে ক্লাস বায়াস বা ডিস্টিংস ডিফারেন্স, শেয়ার ক্রপার্স যারা রেজিস্টার্ড ছিল তার ক্ষেত্রে এখানে কি হলো, এখানে কিন্তু সেই যে অপারেশন বর্গার যে পজিটিভ সাকসেসটা সেটা কিন্তু কন্টিনিউ হয়নি।
প্রথম দিকে হয়তো সেই ডিভিশনটা হয়েছিল, আবার কিন্তু পরবর্তীকালে যারা বড়লোক ছিল তারা বেশিরভাগ জমি চাষাবাদ করিয়ে সেই শেয়ার ক্রপারের মাত্র 30.6% রেজিস্টার করেছিল। বাকি যে 70% মানুষ রেজিস্টার করেনি। তাই যেইভাবে সিচুয়েশনটা ছিল একটু হয়তো ইমপ্রুভ করেছে, কিন্তু পুরোপুরি চেঞ্জেস আসেনি, এইটাই এখানে উল্লেখ করা আছে। এইবার এইটাই হচ্ছে সীমাবদ্ধতা বা সমালোচনা, যে এই যে 70% শেয়ার ক্রপারের রেজিস্টারই হয়নি, তাহলে সমস্ত বর্গাদারের নাম নথিভুক্ত হয়নি। এখনও অনেক জায়গাতেই গোপনে ভাগ চাষ কিন্তু চলে, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে এই যে জমিগুলো ছোট ছোট ভাগ হয়ে গেল, তার ফলে জমির সমস্যা দেখা দিল। এবং এগ্রিকালচারের ক্ষেত্রে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস সেইটা কিন্তু মোটেও হয়নি। এইগুলোই ছিল আমার ডিফারেন্সেস, অপারেশন বর্গার ফলে কী কী প্রবলেমস দেখা গেল। এইবার এই রিলেটেডই এইখানে বেশ কিছু আমরা একুইজিশন অ্যাক্ট বাগেরা পড়ব, বেসিক্যালি লেজিসলেটিভ ইভলিউশন, যে ওই সময় কী কী হয়েছিল। এইগুলো থেকে ডিটেলসে পড়ার দরকার নেই, তোমরা এই নামগুলো মাথায় রাখবে। প্রিলিমসে খুব বেশি এখান থেকে কোশ্চেন্স আসে না, মেন্সের যদি কোশ্চেন্স আসে তখন আমরা একটু দেখাশোনা করব। তো প্রথমে কী আছে, ডব্লিউবি এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট 1953। এইখানে বেসিক্যালি কী হয়েছিল, কত সালে এটা এসেছিল, 1956 সাল। এই 52তে নোটিফিকেশান আসে, এবং এই অ্যাক্টটা কত সালে এসেছিল, 1953। এইটুকুই মাথায় রাখবে তোমরা, ডব্লিউবি এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট। এস্টেট কথাটার অর্থ কী অ্যাকচুয়ালি, এস্টেট কথাটার অর্থ হচ্ছে উত্তরাধিকারীভাবে যেভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সম্পদের হস্তান্তর করা, ওইটাই হচ্ছে এস্টেট। এইগুলো থেকে খুব বেশি ডিটেলসে কোয়েশ্চেন আসে না, তোমরা শুধু সাল তারিখটা মাথায় রাখবে আর একটু রিডিং পড়ে রাখবে। নেক্সট হচ্ছে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955, যার ব্যাপারে এতক্ষণ ধরে আমরা বারবার পড়লাম। 24.7 একর, এইটার একটা কিছু ভ্যালু দাঁড়াবে বিঘাতে বা হেক্টরে। এর থেকে বেশি জমি কিন্তু কেউ নিজের নামে রাখতে পারবে না। যেটার কথা আমি বলছিলাম একটু আগে, যে জমিদারি প্রথা থেকে হচ্ছে একজনের কাছে 100 হেক্টর জমি আছে, 200 হেক্টর জমি আছে, এইখানে ল্যান্ড একটা সিলিং করে দেওয়া হলো, যে এই সিলিংটা ওপরে কিন্তু কারোর নামে ল্যান্ড থাকবে না, সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে তারা কি করলো, তারা নিজের ভাইয়ের নামে বাকি জমিটা লিখে নিল, বাবার নামে লিখে নিল, পিসির নামে লিখে নিল, ইটিসি করে এইভাবে চালিয়ে দিল। আর যদি এইটা কারোর নামে বেশি থাকতো তাহলে সেটা কী হতো, সেইটা সরকার কেড়ে নিত এবং ভাগ চাষিদের মধ্যে বিতরণ করে দিতে পারতো বা নিজের ক্ষেত্রে খাস জমি হিসেবে রাখতে পারতো। আবার 2014 সালে সেইটার আবার একটা ল্যান্ড রিফর্মস আসে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014। এইখানে কি হলো, এক্সেমশনস হলো এই যে 24.7 একর যেটা আমরা ফিক্স করে দিয়েছিলাম, এই ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশনে কিছু এক্সেমশনস দেওয়া হলো। কিসের ক্ষেত্রে, সেটা ফিশারি হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে, লজিস্টিক হাব, টাউনশিপ, ইটিসি এরকম কিছু দেখো কন্ডিশনস দেওয়া আছে। এই সমস্ত অ্যাক্টিভিটিস যদি তুমি করো তোমার জমিতে, তাহলে তোমার ল্যান্ডের হোল্ডিং 24 একর্সের বেশি হতে পারে। ধরো তোমার একটা জমি আছে 100 একর এবং সেই জমিতে মাইনিং হয়, তাহলে তোমার ক্ষেত্রে কি এই 24 একরের সিলিং আসবে? না, আসবে না। ওইটাই এই 2014 সালের যে অ্যামেন্ডমেন্টটা হয় সেইটাতে এইগুলো অ্যাড করা হয়। নেক্সট হচ্ছে ফুড সিকিউরিটি। হোয়াট ইজ ফুড সিকিউরিটি? ফুড সিকিউরিটি মানে হচ্ছে এমন একটা সিচুয়েশান যেখানে ভারতবর্ষে, বা যে ভারতবর্ষ শুধু বলবো না, যে কোনো দেশের সমস্ত মানুষ তাদের সাফিসিয়েন্ট নিউট্রিশাস ফুড এবং পাচ্ছে, এবং তার জন্য তাকে কোনো ব্যারিয়ার ছাড়াই সেগুলো পেয়ে যাচ্ছে। মানে আবার বলছি, যেখানে এমন একটা সিচুয়েশান সমস্ত মানুষ, একটা দেশের মধ্যে সমস্ত মানুষ সাফিসিয়েন্ট এবং নিউট্রিশাস ফুড পাচ্ছে, এবং তার থেকেও বড় কথা, তাদের সবার ক্ষেত্রে ক্যাপাসিটি আছে যে তারা সেটা কিনতে পারবে বা খেতে পারবে। এইটাই হচ্ছে ফুড সিকিউরিটি। বেসিক্যালি বলতে পারো যে সারা মানে দেশের মানুষকে খাদ্য যোগানো, সেইটাই হচ্ছে ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটি তখন দরকার পড়ে যখন ন্যাচারাল ক্যালামিটিসগুলো আসে, যেমন ধরো বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি, যাতে বাকি মানুষ যারা আছে, যাদের ক্ষেত্রে ক্রপ ফেলিয়ার হয়েছে, যারা চাষাবাদ করতে পারেনি, তাদেরকে যেন ইমার্জেন্সি আমরা খাবার সাপ্লাই করতে পারি। যেমন এই জিনিসটার জন্য কে কাজ করে? এফসিআই।
এরা ফুড সিকিউরিটিটার ক্ষেত্রে দেখে ইন্ডিয়াতে, যে পিডিএসের মাধ্যমে সবাইকে 2 টাকা ধরে গম খাওয়ানো বা চাল দেওয়া। এটা কি? এটাই বলতে পারছো ওয়ান টাইপ অফ স্টেপ টু অ্যাচিভ ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া। এবার এই যে ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া, এইটা করতে গেলে তো কিছু কিছু আমাদের মেজার্স নিতে হবে। সেই মেজার্সগুলোই এইবার আমরা পড়ছি। যেমন পিডিএস, আমি বারবার এইটার কথা বলছিলাম, যেটাকে আমরা বলি রেশনিং সিস্টেম। পিডিএস ফুল ফর্ম কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা কি? এটা কিন্তু একটা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কিম, যেখানে রেসপন্সিবিলিটিটা শেয়ার করা হয় সেন্ট্রাল এবং স্টেট দুজনের ভেতরে, ফর চিফ ফুড নন ফুড আইটেমস ম্যানেজড বাই এফসিআই। যে কথাটা আমি বারবার বলে আসছি। এটা কিন্তু যদি কোশ্চেন আসে যে স্পন্সার্ড, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কিম কিনা, তাহলে অবশ্যই উত্তর হবে গভর্নমেন্ট স্পন্সার্ড। আচ্ছা, দায়িত্বটা কার কার উপরে থাকে? দুজনের উপরে। রাজ্য এবং কেন্দ্র দুজনেই কিন্তু এখানে রেসপন্সিবিলিটিটা শেয়ার করে, এবং এক্ষেত্রে বেসিক ফুড আর নন ফুড আইটেমটাই সমাজের যারা নিচু স্তরের মানুষ তাদেরকে শেয়ার করা হয়। এবং এইটা কে দায়িত্ব নেয়? দায়িত্বটা হচ্ছে এফসিআই। এফসিআই কি করে? এফসিআই এই যে জিনিসগুলো স্টোরেজ করে, ট্রান্সপোর্টেশনের দায়িত্ব নেয়, বাল্ক অ্যালোকেশনের দায়িত্ব নেয়। আর স্টেট কি দায়িত্ব করে? কারা কারা পাবে সেইটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। যেমন বিপিএল ফ্যামিলিগুলোকে খুঁজে বার করে। ফেয়ার প্রাইস শপসের মাধ্যমে, রেশনিংয়ের মাধ্যমে এইটা ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা দেখে। তাহলে পিডিএসের দুটো জিনিস বুঝলাম। একজনের দায়িত্ব হচ্ছে অ্যাকোয়ার করা ফুড গ্রেনসগুলোকে বা নন ফুড আইটেমসগুলোকে, আর একজনের কাজ হচ্ছে কোন মানুষগুলো সেই হেল্পটা পাবে সেটা খুঁজে বার করা এবং তাদেরকে দেওয়া। এই পিডিএসেরই আপডেটেড ভার্সন হচ্ছে রিভ্যাম্পড পিডিএস, যেটাকে আরপিডিএস বলা হচ্ছে। এবং এটা কত সাল থেকে শুরু হয়েছে? 1992 থেকে। ভারতবর্ষের প্রায় 1775টা ব্লকে এইটা চলছে। এবং এইটা কি কারণে লঞ্চ করা হয়েছিল? যে এই যে পিডিএসটা আছে, পিডিএসের যে অবজেক্টিভটা কী ছিল? সবাইকে এটা ডিস্ট্রিবিউট করা। রিভ্যাম্পড পিডিএস যখন আমরা লঞ্চ করলাম, তার অবজেক্টিভ হলো যে এই পিডিএসের স্ট্রিমলাইনিং করা এবং স্ট্রেংথেনিং করা, যাতে একদম রিমোট এরিয়াতেও পিডিএস সিস্টেমটা কিন্তু পৌঁছে যায়। সেই রিমোট এরিয়াটা কারা? এই যে ফার ফ্লাং, হিলি, ইনঅ্যাক্সেসিবল এরিয়াস। প্রথম দিকে যখন পিডিএস সিস্টেমটা লঞ্চ হয় তখন কিন্তু রিমোট এরিয়াগুলোতে পিডিএসের বেনিফিটসটা আমরা পৌঁছে দিতে পারিনি। সেই বেনিফিটসটা পৌঁছে দেওয়ার জন্যেই আরপিডিএসটা আমরা লঞ্চ করেছি, যেখানে আমরা আরও বেশ কিছু নতুন নতুন টার্মস দেখতে পেলাম। যেখানে রেশন কার্ড অ্যাড করলাম, প্রতিটা কার্ডে 20 কেজি অবধি জিনিস আমরা দিতে পারলাম, স্টোরেজ আমরা অ্যাড করলাম। এইটাই ছিল রিভ্যাম্পড পিডিএস। বেসিক্যালি পিডিএসেরই আপডেটেড ভার্সন, আর কিছু নয়। নেক্সট হচ্ছে টিপিডিএস, টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। কত সালে এসেছিল? 1997। এইটা কিসের জন্য? এইটা কিন্তু গরিব মানুষের জন্য। তো এখন অবধি পিডিএস বা রিভ্যাম্পড পিডিএস চলছে, কিন্তু ওখানে গরিব ছাড়াও আদার্স মানুষদের যাদের দরকার তাদেরকেও দেওয়া হয়েছে। কিন্তু টিপিডিএসটা কী ছিল? এটা পুরোপুরি ফোকাস ছিল পুয়ারের ওপরে, ইন অল এরিয়াস, মেকিং দিস স্কিম আ প্রো পুয়ার স্কিম। এটা কী ছিল? বেসিক্যালি গরিব মানুষদেরকে আমরা আইডেন্টিফাই করছিলাম, তারপরে সেই গরিব মানুষদেরকে ফুড গ্রেনস দিয়ে ডেলিভারি করছিলাম। এই যে গরিব মানুষকে আইডেন্টিফিকেশন করা, এইটা কে করবে? সেটা করছিল স্টেটের রেসপন্সিবিলিটি গরিব মানুষকে আইডেন্টিফাই করা। এবং 1993-94 সালের যে প্ল্যানিং কমিশনের পভার্টি এস্টিমেশন ছিল, সেইখান থেকেই স্টেট পভার্টি বা পুয়ার মানুষজনকে আইডেন্টিফাই করেছিল। এবং এইটা যখন লঞ্চ হয়, এটা দুটো টিয়ারে লঞ্চ হয়েছে। দুটো টিয়ারটা কি? একটা হচ্ছে বিপিএল আর একটা হচ্ছে এপিএল। এই টার্মগুলো আমরা সবাই শুনেছি। বিপিএল মানে বিলো পভার্টি লাইন, আর এপিএল মানে অ্যাভাব পভার্টি লাইন। যখন এটা প্রো পুয়ার স্কিম, তাই এপিএলকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি। শুধুমাত্র কি করা হয়েছে? বিপিএলের ক্ষেত্রে অ্যালোকেশনটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। হলো। এবার বিপিএলের ক্ষেত্রে অ্যালোকেশন বাড়ানোটা কীরকম হলো? 10 কেজি প্রথমে দেওয়া হতো, তারপরে 35 কেজি এবং 20 কেজি, তারপরে 2002 থেকে 35 কেজি পার মান্থ এইটা অ্যালট করা হয়। আর নেক্সট এছাড়া আর একটা যেটা জিনিস সেটা এখানে আসে, এবং এই কী বলে টিডিপিএস, যেটা তাকে আরও বেশি ফোকাস করার জন্য, আরও বেশি সাকসেসফুল করার জন্য অন্তোদয় অন্ন যোজনা, AAY,
এইটা লঞ্চ করা হয় 2000 সালে। বর্তমানে কোন সিস্টেমটা কাজ করছে, দ্যাট ইজ টিপিডিএস, সারা ভারতবর্ষ জুড়ে। এবার কোয়েশ্চেন হচ্ছে এইখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। 1 নম্বর, বিপিএল এপিএল কাকে বলে কী বলে সেগুলো জানলে। টিপিডিএস কত সালে লঞ্চ হয়েছিল, 1997-এ, সেটা জানলে। অন্তর্দয় আয় যোজনা সেটা কত সালে লঞ্চ হয়েছিল, 2000 সালে, সেটা জানলে। এই 10 কেজি 20 কেজি 35 কেজি এগুলোও কি মুখস্থ রাখতে হবে? একদমই দরকার নেই। তোমরা রিডিং পড়বে বা আমি যে এই ভিডিওটা প্রোভাইড করছি এইটা রেকর্ডিং শুনবে, এটা শুনলে তোমাদের মাথায় যেই যেই ডেটাগুলো থেকে যাবে, দ্যাট ইজ এনাফ। ওকে, নেক্সট এবার আমরা দেখছি বাফার স্টক। বাফার মানেই তোমরা বোঝো যে কোনো একটা কিছু স্টোর করে রাখা বা স্টোরেজ, এইটাই হচ্ছে বাফার স্টক। বাফার স্টকটা কী হচ্ছে সেটা এবার একটু দেখি। ফুড গ্রেনস যেমন হুইট, রাইস, এইগুলোর এমএসপিতে সরকার কিনে নেয় ফার্মারদের কাছ থেকে। আর সরকার কেনে, কিন্তু সরকার তো নিজে যায় না, কে সেইটা করে? এফসিআই সেটা কিনলো, এবং তারপরে সেই যে খাদ্যশস্য যেগুলো কিনলো সেইগুলোকে এরকম বিভিন্ন রকম গ্র্যানারিজে ইমার্জেন্সির জন্য স্টোর করে রাখলো। কেন স্টোর করে রাখা হলো? যদি কোনো রকম কোনো ন্যাচারাল ক্যালামিটি দেখা যায়, তাহলে সেই ন্যাচারাল ক্যালামিটির সময় এইখান থেকেই ফুড গ্রেনগুলোকে রিলিজ করা হবে এবং মানুষজনকে খাদ্যের অ্যাক্সেস দেওয়া হবে। যেহেতু এই ঘটনাটা এই রকম ইমার্জেন্সির জন্যেই জমিয়ে রাখা হচ্ছে এবং এটা এক্সেস আছে, এই এক্সেস আছে বলেই এটাকে বলা হচ্ছে বাফার স্টক। এবং এইটা কোন রুল অনুযায়ী চলে? রুলটা হচ্ছে ফুড গ্রেন স্টকিং নর্মস 2015। ব্যাস, এটুকুই। বাফার মানেই বোঝো যেটা বেসিক্যালি আমরা এক্সট্রা রাখছি ফর এনি সার্কামস্ট্যান্সে, ওইটাই হচ্ছে বাফার স্টক হলো। এছাড়া আরেকটা জিনিস আমি বলতে পারি, যেটা হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট। হোয়াট ইজ এগ্রিকালচারাল ক্রেডিট? ক্রেডিট মানেই জানো, ইকোনমিক্স এতদিন পড়ছো তোমরা, ধার নেওয়া। এগ্রিকালচারাল ক্রেডিট মানে হচ্ছে যখন কোনো একটা ধার কোনো মানুষ নিচ্ছে শুধুমাত্র এগ্রিকালচারাল পারপাসের জন্যে, তাকেই আমি বলছি এগ্রিকালচারাল ক্রেডিট। এবার এগ্রিকালচারাল ক্রেডিটটা কে ডিসবার্স করে, কিভাবে করে, তাহলে আমি সেটা বলি। এগ্রিকালচারাল যে ক্রেডিট সেটা ডিসবার্সড হয় মাল্টি এজেন্সি নেটওয়ার্কের মাধ্যমে। তো সেই মাল্টি এজেন্সি নেটওয়ার্কের মধ্যে কে কে থাকে? প্রথমে সবথেকে উপরে থাকতে পারে নাবার্ড, তার নিচে থাকবে কমার্শিয়াল ব্যাঙ্কস অথবা রিজিওনাল রুরাল ব্যাঙ্কস বা কোঅপারেটিভ ব্যাঙ্ক। এই তিনটের মধ্যে কোনো একটা হতে পারে। এবার কথা হচ্ছে যে এগ্রিকালচারাল ক্রেডিটের হাইয়েস্ট শেয়ার কার? তোমাদের ক্ষেত্রে মনে হবে যেহেতু গ্রামের দিকে চাষাবাদটা বেশি হয় আর রুরাল ব্যাঙ্কগুলো গ্রামের দিকেই থাকে, তাহলে নিশ্চয়ই এগ্রিকালচারাল ব্যাঙ্কের ক্ষেত্রে সবথেকে বেশি টাকা দেয় রুরাল ব্যাঙ্ক। বাট উত্তরটা ভুল। শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক যারা, তারাই সবথেকে বেশি শেয়ারে টাকাটা দেয়। আমি পার্সেন্টেজ বলছি না, কিন্তু টাকার অ্যামাউন্টের কথা বলছি। সারা ভারতে যদি ধরো এগ্রিকালচারাল ক্রেডিটে 100 টাকা ধার নেওয়া হয়, তাহলে তার হয়তো মেজর পার্ট বা সিংহভাগ 50 থেকে 60 টাকা কিন্তু আসে শুধুমাত্র শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে। রিজিওনাল রুরাল ব্যাঙ্ক বলো বা কোঅপারেটিভ ব্যাঙ্ক বলো, সেগুলোর ক্ষেত্রে হয়তো পার্সেন্টেজটা বেশি হতে পারে, কিন্তু ওদের অলরেডি অ্যামাউন্টটা অত বেশি হয় না। কারণ হচ্ছে ওদের প্রেজেন্সটা কম বা ওদের ক্ষেত্রে ওদের নেট বিজনেসটা কম, তাই এসসিবি সব থেকে বেশি কন্ট্রিবিউট করে। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি কোনো একটা পরীক্ষায় পেয়েছি যে এগ্রিকালচারাল ক্রেডিটের ক্ষেত্রে কার সিংহভাগ অবদান থাকে, উত্তরটা হচ্ছে এসসিবি। ওকে, এতক্ষণ অবধি আমরা পড়লাম মোটামুটি যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমগুলো কী কী। এরপরে আমরা এগ্রিকালচারাল ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু দেখব। বর্তমানে তোমরা অবশ্যই জানো যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এইটা কিন্তু 2016 থেকে চলছে, কিন্তু তার আগেও বিভিন্ন রকম এগ্রিকালচারাল ইন্স্যুরেন্সেস ছিল, সেইগুলোর ব্যাপারে আমরা প্রথম থেকে পড়ছি। তাহলে প্রথম টার্মটা কি? NAIS, ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম। এইটা কার দ্বারা ফর্ম করা হয়েছিল? বেসিক্যালি গভর্নমেন্টের দ্বারা, মানে কেন্দ্র সরকারের দ্বারা, এবং অর্গানাইজেশনটার নাম ছিল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি।
এবং এইটার অবজেক্টিভ কী ছিল, যে ফার্মার্স যারা আছে তাদেরকে যেন ভালো করে আরও সার্ভ করা যায় এবং সাস্টেনেবল এগ্রিকালচারাল রিজিম এইটা যেন আমরা ধীরে ধীরে অ্যাচিভ করতে পারি। এই গোল নিয়েই আমরা ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম বা NAISকে প্রতিষ্ঠা করেছিলাম। এই স্কিম কয়েকটি ক্রপসকে কিন্তু কভার করতো। তার প্রথমটা কি, ফুড ক্রপস, মানে যেটা বেসিক্যালি আমাদের সিরিয়াল, মিলেটস এবং পালসেস, সেগুলোর উল্লেখ এখানে দেওয়া আছে। এছাড়া ছিল অয়েল সিডস, তৈলবীজ যেগুলো, সানফ্লাওয়ার, গ্রাউন্ডনাট, সিসেমে, সয়াবিন, নাইগার, ইটিসি ইটিসি। এবং কিছু হর্টিকালচার ক্রপস যেমন সুগার কেন, কটন, জুট, কিউমিন, চিলি, পটেটো, জিঞ্জার, টার্মারিক, ইটিসি ইটিসি। যদি বলো যে অ্যাট প্রেজেন্ট এইটা কি 35টা খারিফ ক্রপস এবং 30 রবি ক্রপস, এইটা কিন্তু ইনশিওর্ড আন্ডার NAIS ভারতবর্ষের ক্ষেত্রে। এইটা কি পড়বো তাহলে, বেসিক্যালি কিছু তেমন ডিটেলসে পড়ার দরকার নেই। কোন কোম্পানি এটাকে ফর্ম করেছিল সেইটুকু জানবো এবং কোন কোন ফসলগুলো অল্প বিস্তর একটু দেখে রাখবো। নেক্সট, NAIS-এরই আপগ্রেডেড ভার্সন, দ্যাট ইজ মডিফাইড NAIS। এবার তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে মডিফাইড NAIS। মডিফাইড NAIS মানে বুঝতেই পারছো, কিছু আপগ্রেডেড স্কিম থাকবে বা NAIS যেটা ছিল তার উপরে কিছু চেঞ্জেস করা হবে। সেই চেঞ্জেসটা কী ছিল আর কেন করা হয়েছিল, যে মডিফাইড NAIS-এর বেসিক্যালি NAIS-এর যে ভালো জিনিসগুলো ছিল সেগুলো কন্টিনিউ করা হয়েছে এবং তার সাথে কিছু কিছু কি পয়েন্ট যেগুলো সেগুলো অ্যাড করা হয়েছে। সেই কি পয়েন্টগুলো কী কী, এরিয়া অ্যাপ্রোচ রিমুভড, প্রিমিয়ামস ক্যালকুলেটেড অন অ্যাকচুয়াল বেসিস, মানে বেসিক্যালি কোন লোকেশনে কত লাগবে কী লাগবে সেইগুলো এরকমভাবে এরিয়া অ্যাপ্রোচটা রাখাই হয়নি। ক্রপের ওপরে বা ল্যান্ড হোল্ডিংয়ের ওপরে তার উপরেই প্রিমিয়ামটা ডিসাইড করা হয়েছে এবং সমস্ত ক্লেমের লায়াবিলিটি ইন্স্যুরারের ওপরে চলে এসছে। 2 নম্বর, ইউনিট এরিয়া যেটা ছিল যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেটা বড় বড় ক্রপ যেগুলো আছে তার ক্ষেত্রে ভিলেজ পঞ্চায়েত লেভেল অবধি নিয়ে চলে আসা হয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো ফার্মার সে যদি প্লান্ট করতে বা বীজ ছড়াতে, মানে যেটাকে ইংলিশে বলে শো করা, সেগুলো করতে না পারে, বাট তার পুরোপুরি প্ল্যান ছিল, যে তার ইন্টেনশন ছিল যে শো করবে বা প্লান্ট করবে, তার খরচ হয়ে গেছে, কিন্তু কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি বলো বা কিছু বলো তার জন্য সে হয়তো ওই শো করতে পারেনি, তাহলেও কিন্তু তার যে ইন্স্যুরেন্স কভার ছিল তার 25% অবধি তাকে রিফান্ড করা হবে। এবং এইটা কম্পালসারি করে দেওয়া হয়েছিল লোনি ফার্মার্সের ক্ষেত্রে। কম্পালসারি লোনি ফার্মার্স মানে যেই বেসিক্যালি চাষিরা লোন নিয়ে চাষ করছিল তাদের জন্য এটা কম্পালসারি করে দেওয়া হয়েছিল, যাতে তাদের আয়ের দিকটা মূলত ফোকাস করা যায়। তো কোশ্চেন হচ্ছে যে এগুলো থেকে কি পড়বো, কত ডিটেলসে পড়বো। খুব বেশি ডিটেলসে জানার দরকার নেই, রিডিং পড়বেন আপনারা, যদি কিছু মাথায় থেকে যায় থাকলো, আদারওয়াইজ খুব ডিটেলসে পড়ার কিন্তু দরকার নেই। ওকে, নেক্সট যেটা মাল্টি এজেন্সি ক্রেডিট নেটওয়ার্ক, যেটার কথা আমি একটু আগেই বলে দিয়েছিলাম শুরুর দিকে, ওই যে RRB কোঅপারেটিভ ব্যাঙ্ক, এবং যদিও এরা সবাই থাকে তারপরেও সবথেকে বেশি পোর্শন শেয়ার যেটা কন্ট্রিবিউটারটাকে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক, ওইটার কথা এখানে লেখা আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, PMFBY, যেটা বর্তমানে একদম রমরমিয়ে চলছে বলতে পারেন। এবং এইটা NAIS বা এই যেটা ছিল মডিফাইড NAIS, এদের দুজনকে রিপ্লেস করে দেয়। 2016 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাটা ইমপ্লিমেন্ট করে এবং এইটা খারিফ, রবি এবং কিছু কমার্শিয়াল বা হর্টিকালচার যে সমস্ত ক্রপস সেইগুলো সবকটাকেই কভার করে। এবং এইটা মানে বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্ট যেটা আছে তার সাথে হেল্প নিয়েই ইমপ্লিমেন্ট করা হয়। এবং এটা দেখে কে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, এরাই এইটা দেখে। এবং এইটা ইমপ্লিমেন্ট করা এরকমভাবে এরিয়া অ্যাপ্রোচ বেসিসে। ইউনিট এরিয়া ইন্স্যুরেন্স হচ্ছে ভিলেজ বা ভিলেজ পঞ্চায়েত, মানে খুব ছোটো লেভেল থেকেই এটা করা হয় সেটা বলা হচ্ছে। এবার যখন আমরা এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাটা ইমপ্লিমেন্ট করছি, তার কিছু নিশ্চয়ই গোল থাকবে, অবজেক্টিভস থাকবে। সেই অবজেক্টিভটা কি, যে ইন্স্যুরেন্স কভারেজ এবং ফিনান্সিয়াল সাপোর্ট দেয়া ফার্মার্সদের, যদি কোনো কারণে কোনো
এইখানে কিছু নোটিফাইড ক্রপস আছে। এই নোটিফাইড ক্রপসটা কোনটা? এই যে খারিফ, রবি এবং হর্টিকালচারের ক্ষেত্রে যে সমস্ত ক্রপসগুলো সেইগুলোকে বলা হচ্ছে নোটিফাইড ক্রপস। এই সমস্ত ক্রপের ক্ষেত্রে যদি কোনো কারণে ন্যাচারাল ক্যালামিটি বা পেস্ট আক্রমণ বা কোনো রকম রোগ হয়, তার ফলে যদি ওই চাষি ভাইয়ের ফিনান্সিয়াল লস হয়, তাহলে সেইটাকে আটকানোর জন্যে এই প্রোগ্রামটা কাজ করবে। নেক্সট গোল কী ছিল? স্টেবিলাইজ করা ফার্মার যারা আছে তাদের ইনকামটাকে, যাতে তারা কন্টিনিউ করতে পারে ফার্মিংটা। যেটা আমাদের বলি না বারবার, হয়তো তোমরা শুনে থাকবে যে পিএম আমাদের সামনে এসে বলেন যে 2030 অবধি ফার্মারদের ইনকামটা ডাবল করে দেবো। সেইখানেও এই পিএমএফবিওয়াইটা কাজ করছে ওই কারণে। নেক্সট হচ্ছে ফার্মার্সদেরকে এনকারেজ করা হয় যে বিভিন্ন রকম মডার্ন বা ইনোভেটিভ এগ্রিকালচারাল প্র্যাকটিসেস যেটা, সেইগুলো যাতে আমরা অ্যাডপ্ট করি। তার ফলে কী হবে? আমাদের ইল্ড বাড়বে বা ফসল, একটা জমিতে যতটা ফসল হচ্ছিল তার থেকে বেশি ফসল হবে। সেইগুলোর জন্য আমরা এই অবজেক্টিভ নিয়ে এই প্রোগ্রামটা শুরু করেছি। এবং সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরে যেন ক্রেডিটের ফ্লোটা মেনটেন থাকে। বেসিক্যালি মানুষজন যাতে টাকা পয়সা পায়, যাতে তারা একবার যদি ধাক্কা খায়ও তার পরের বছরও যেন চাষাবাদ করতে পারে। এর আগে আমরা শুনতাম না খুব মহারাষ্ট্রের দিকে যে ফসল ঠিকঠাক হয়নি বলে বা সে বছর বৃষ্টিপাত ঠিক করে হয়নি বলে অনেক চাষি ভাইরা সুসাইড করতে। তো সেই সমস্ত জিনিসগুলোকে যাতে আটকানো যায় তার জন্যেই এই পিএমএফবিওয়াইটা আরও ভালো করে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবার এখানে কিছু ফিচার্স আছে, ফিচার্সগুলো আমাদের একটু দেখতে হবে। আমি বলবো এনএআইএস বা এমএএনএআইএস এইটা যদি নাও আপনারা পড়েন, কিন্তু এই পিএমএফবিওয়াইটা একটু ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু ডিটেলটে কোয়েশ্চেন্স আসতে পারে। এবার প্রিমিয়ামের কথায় আসি। প্রিমিয়ামটা কে পে করে, কিভাবে হয়? প্রথম দিকে প্রিমিয়ামের রেটটা যদিও ফার্মার্সরা পে করতো, কিন্তু এখন সেই ফার্মারের প্রিমিয়ামটা অনেকভাবে কমিয়ে আনা হয়েছে। এবং এই যে রেটটা, সেইটাই বলা হয়েছে যে রেটস ব্রট ডাউন সাবস্টেন্সিয়ালি। খুব ভালোভাবেই এই রেটটাকে কমিয়ে আনা হয়েছে। এবং এইখানে কিছু সিলিং বেঁধে দিয়েছে গভর্নমেন্ট, যে আনইরিগেটেড এরিয়াজের জন্যে 30% হচ্ছে সাবসিডি দেওয়া হবে প্রিমিয়ামের ক্ষেত্রে, আর ইরিগেটেড এরিয়াজের ক্ষেত্রে 25%। বেসিক্যালি প্রিমিয়ামের ক্ষেত্রে একটা আপার সিলিং রেখে দেওয়া হয়েছে, যাতে চাষি ভাইদের কাছ থেকে ইন্স্যুরেন্সের জন্যে যে যা খুশি প্রিমিয়াম চার্জেস করতে না পারে। আচ্ছা, এছাড়াও প্রিমিয়াম ছাড়া মানে প্রিমিয়াম রিলিফ ছাড়াও ফার্মারদের কাছ থেকে বিভিন্ন রকমভাবেও তারা বেনিফিটস এই স্কিম থেকে পেতে পারে। যেরকম যে ক্রপ লস কিছু যদি হয় সেগুলোর ব্যাপারে স্মার্টফোন, রিমোট সেন্সিং টেকনোলজি, ইভেনকি ড্রোনস পর্যন্ত ইউজ করা হয়, যাতে তাদের লসেসটাকে কমানো যায়, কম্পেনসেশনটাকে অ্যাসেস করা যায় এবং ক্লেমগুলোকে যেন খুব বেশি ডিলে না করে পাস করে দেওয়া যায়। বেসিক্যালি টেক ইউজ করা হচ্ছে। মানে এমন তো নয় যে তোমার ক্রপ খারাপ হয়ে গেছে, তুমি ওয়েট করছো 5 দিন পরে একজন সরকারি বাবু আসবে, সে যাবে, সে তার রিপোর্ট পেশ করবে, তারপরে হবে সেইগুলো। বেসিক্যালি সরকারি কাজ যেভাবে ধীরে ধীরে এগোয়, সেইটা যাতে না হয়, কুইক সেটেলমেন্টের জন্যে টেককে ইউজ করা হবে। এটা গেল। নেক্সট হচ্ছে 25% ক্লেম ডাইরেক্টলি ফার্মারের অ্যাকাউন্টে সেটেল করে দেওয়া হয়, ডিরেক্ট সেটেলমেন্ট। নেক্সট হচ্ছে কভারেজ খুব বেশিভাবে এখানে ম্যাটার করছে। আগেকার দিনে এই কভারটা, আগেকার যে স্কিমগুলো ছিল সেগুলো কিন্তু এই লোকালাইজড রিস্কগুলোকে দেখতো না। যেমন হতেই পারে একটা ছোট্ট এরিয়াতে হয়তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, বা এই হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি হয়েছে, তারপরে ফসল নষ্ট হয়েছে, আশেপাশে হয়তো অনেক জায়গাতেই কিছু হয়নি। সেইগুলো এরকম লোকালাইজড রিস্কের ক্ষেত্রেও পিএমএফবিওয়াই কাজ করবে। এবং ইনিশিয়ালি এই যে লোনি ফার্মার্স যারা, তাদের ক্ষেত্রে যেরকম এমএনএআইএসটা কম্পালসারি করে দেওয়া হয়েছিল, সিমিলারলি পিএমএফবিওয়াইটাকেও কম্পালসারি করে দেওয়া হয়েছিল লোনি ফার্মার্সের জন্য। কিন্তু পরবর্তীকালে 2020 পরে সেইটাকে আমরা ভলান্টারি করে দিয়েছি সমস্ত ফার্মার্সের জন্য। যদি কেউ চায় সে এই কভার এটার মধ্যে নিজেকে এনরোল করতে পারে, আর যদি না চায় সে নাও করতে পারে। তো এই ছিল পিএমএফবিওয়াই থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসতে পারে, আপনারা অবশ্যই ডিটেলসে পড়বেন। ওকে, নেক্সট আবার পুরো যেই জিনিসগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম সেগুলোরই আবার কিছু হাইলাইটস আছে আর কিছু এক্সট্রা ডিটেলস আছে, সেগুলো দেখব।
ন্যাশনাল ইনকামের কথা তো আমি আগেই বলেছি, কীভাবে জিডিপিতে এগ্রিকালচার কতটা পার্সেন্ট কন্ট্রিবিউট করে ওইগুলো এখানে উল্লেখ করা আছে। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলে দিয়েছি যে দেশের প্রায় 60%-এর ওপরে মানুষ কিন্তু এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, সেটি এখানে এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশনের ক্ষেত্রে বলা হয়েছে। নেক্সট ইন্টারন্যাশনাল ট্রেড, যেটা আমি ইনিশিয়ালি বলেইছিলাম যে ভারতবর্ষ একটা কৃষিপ্রধান দেশ এবং ভারতবর্ষের ফরেন রেমিটেন্সের ছাড়া যদি বাইরের দেশ থেকে কোনোভাবে ফরেন কারেন্সি আসে, তার ক্ষেত্রে সবথেকে বেশি যেটা কাজে আসে সেটা হচ্ছে আমাদের এক্সপোর্টে আমরা মূলত কী এক্সপোর্ট করছি এখানে, এগ্রিকালচারাল গুডস। কোথায় কোথায় আমরা পাঠাই, ইউএস, চায়না, বাংলাদেশ, ইউএই, ভিয়েতনাম, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলোতে, এইগুলোতে আমরা আমাদের পাঠাই। আর এগ্রি এক্সপোর্ট পলিসি, এইটার ব্যাপারে একটু ডিটেলসে জানা লাগবে যে এগ্রি এক্সপোর্ট পলিসিটা অ্যাকচুয়ালি কী। এগ্রি এক্সপোর্ট পলিসিটা 2018 সালে প্রথমবার নোটিফাই করা হয় এবং 29টা ক্লাস্টার লেভেল কমিটি, 46টা প্রোডাক্ট ডিস্ট্রিক্ট আইডেন্টিফাই করা। বেসিক্যালি বলতে পারো এরকম, যেরকম আমরা বলি না এখন ওই রেলওয়ে স্টেশনগুলোতে তোমরা দেখতে পাবে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, এরকম একটা ব্যাপার আছে না। সিমিলারলি কিছু কিছু আমি ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করেছি, 46টা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে একটা হয়তো প্রোডাক্ট আছে যেটা খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়, তাহলে আমি সেই ডিস্ট্রিক্টটাকে ওই প্রোডাক্টের জন্যই আমি মার্ক করে দেবো, এবং যাতে তারা সেই প্রোডাক্টটা খুব ভালোভাবে আমরা উৎপাদন করতে পারি এবং সেইটা যদি আমি এক্সপোর্ট করতে পারি। যেমন ধরো রত্নাগিরি, মহারাষ্ট্র, সেটা হচ্ছে খুব ফেমাস হচ্ছে আলফানসো আমের জন্য, তাহলে আমি রত্নাগিরি ডিস্ট্রিক্টটাকে মার্ক করে রাখবো আলফানসো আমের সাথে। আলফানসো আম আমি বাইরের দেশে এক্সপোর্ট করব যাতে আমার ফরেন কারেন্সির অনেক বেশি আসবে, এইগুলোই। আচ্ছা, নেক্সট হচ্ছে সিএসিপি আর এমএসপি। এমএসপির গল্প তো বললাম, সিএসিপির গল্পটাও বললাম, কোন কোন ক্রপসের উপরে কাজ করে করে সেগুলো এখানে লেখাই আছে। এবং সিএসিপি কী কী জিনিসপত্র দেখে রেকমেন্ড করে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ দ্য ক্রপস, ওই যে ক্রপটার প্রোডাকশানটা কেমন ছিল, কস্ট অফ প্রোডাকশান, মার্কেট প্রাইস ট্রেন্ডস, কীভাবে মার্কেটের প্রাইসটা উঠছে না কমছে, বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, সারা পৃথিবী জুড়ে বা ভারতবর্ষের মার্কেটে। এবং ইন্টারক্রপ প্রাইস প্যারিটি, যে হুইটের সাথে রাইসের, এদের দুজনের প্রাইস কেমনভাবে রিলেটেড, এবং ফার্ম ইনপুট আউটপুট, এইরকম কিছু কিছু কথা এখানে লিখে দেওয়া আছে। এবার এই এমএসপি রিলেটেড কথাটা, এখানে একটা টার্ম লেখা আছে, ওপেন এন্ডেড ডিএসপি এমএসপি। হোয়াট ইজ দ্যাট? গভর্নমেন্ট অ্যালাউজ লিবারাল প্রকিউরমেন্ট উইদাউট প্রকিউরমেন্ট টার্গেটস, এফসিআই বাইজ হোয়াট এভার ইজ অফার্ড অ্যাট এমএসপি। তার মানে ভারত সরকারের এরকম কোনো লিমিট নেই যে ধরো আমি 20 টন রাইস কিনবো, এরকম কোনো টার্গেট কিন্তু নেই। যদি সেই বছর খুব ভালো প্রোডাকশন হয়, যেই সমস্ত চাষি ভাইরা এমএসপিতে বেচতে চাইবে এফসিআইকে, এফসিআই পুরোটাই কিনে নেবে। কোনো টার্গেট নেই যে 20 টন কেনার পরে আর কিনবো না। যদি বেশিরভাগ মানুষই এসে এমএসপিতে এফসিআইকে বেচে দেয়, এফসিআই কিন্তু পুরোটাই কিনে নেবে, ওরকম কোনো টার্গেট নিয়ে নেই। হলো। নেক্সট হচ্ছে আমার এখানে ফুড গ্রেনস প্রকিউরমেন্ট অ্যান্ড স্টক। ওই যে আমরা যেটা আগে পড়ে এলাম, কিভাবে ভারত সরকার সাধারণ চাষিদের কাছ থেকে ফুড গ্রেনসটাকে প্রকিওর করে, সেটা কে করে? সিএসিপি এমএসপি দিয়ে বা সাপোর্ট প্রাইসেস দিয়ে করে, এবং সেটা ক্যারিড আউট হয় বাই এফসিআই। যেটা আমি আগেই বলেছিলাম যে সাধারণ মানুষ এক বেশি ফসল উৎপাদন করলো, ভারত সরকার এমএসপি একটা ডিক্লেয়ার করলো, এমএসপির থেকে বেশি দাম যদি মার্কেটে পাওয়া যায় তাহলে সাধারণ মানুষ মার্কেটে বেচতে চলে গেল, যদি এমএসপির থেকে মার্কেটে কম দাম পাওয়া যায় তাহলে সাধারণ মানুষ এমএসপিতে বেচতে এলো ভারত সরকারকে। ভারত সরকার মানে কে? ভারত সরকার তো আর নিজে সেখানে কেনাবেচাটা করছে না, সেই কাজের দায়িত্বভার কাকে দেওয়া আছে? এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত প্রোডাক্টগুলোকে এমএসপিতে কিনে নেবে, তারপরে নিজের কাছে একটা স্টক মেনটেন করবে, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি, বাফার স্টক। তো বাফার স্টক হিসেবে এফসিআই সেটাকে জমা করবে, তারপরে ফুড সিকিউরিটি হিসেবে ধীরে ধীরে পিডিএসের মাধ্যমে আস্তে আস্তে করে ওই বাফার স্টকটাকে রিলিজ করবে। যখন এই বাফার স্টকটা খালি হয়ে যাবে, আবার নেক্সট এমএসপিতে ভারত সরকার বা এফসিআই সাধারণ চাষি ভাইদের কাছ থেকে কিনে নেবে। এভাবেই চলে ফুড গ্রেনস প্রকিউরমেন্ট অ্যান্ড স্টক। নেক্সট হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, রিসেন্টলি এইগুলো খুব ভালোভাবে চলেছে। কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলো দেখি। প্রথমত অরিজিনটার ব্যাপারে একটু আমাদের জানতে হবে, এইটা কার দ্বারা প্রিপেয়ার্ড হয়েছিল এই মডেল স্কিমটা? উত্তর হচ্ছে নাবার্ড। নাবার্ডের ফুল ফর্মটা কী, আর
কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তোমরা এটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট হচ্ছে কার রেকমেন্ডেশনের ওপরে, আর.ভি. গুপ্তা কমিটি, দুটোই ভীষণ ইম্পর্ট্যান্ট। এইটা কত সালে শুরু হয়েছিল? 1998-99 সরি 1998-99 সময়। এবং কিষাণ ক্রেডিট কার্ডের ফিচার কী কী কার্ডে ইউজ করা হয়। দেখো, ক্রেডিট কার্ড মানে যদি তোমরা জানো বা ক্রেডিট কার্ড যদি কারোর ব্যবহার করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাই বুঝতে পারবে। ক্রেডিট কার্ডটা কি, যেখানে তোমার নামে একটা খাতা খুলে দেওয়া হয়েছে, বা অনেকটা যদি কারোর ওভারড্রাফট সম্পর্কে আইডিয়া থেকে সেও বুঝতে পারবে। ধরো তোমার ক্রেডিট কার্ডে একটা তোমাকে ব্যালেন্স দেওয়া হয়েছে 60K, 60,000 টাকা। তুমি এই 60,000 টাকার অবধি খরচ করতে পারো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও। তার পরবর্তীকালে কি হবে, যখন এই একটা বিল জেনারেট হবে, তোমাকে ধরো তুমি এই মাসে টোটাল 5K খরচ করেছো, তোমার টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স তাহলে কত থাকলো? 55K। এই যে 5K তুমি খরচ করেছো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নেই, তারপরেও এই 5K তুমি এখন খরচ করে দিয়েছো, পরের মাসে তোমাকে এই 5Kটা কিন্তু রিপে করতে হবে, এবং যদি কোনো রকম কিছু ইন্টারেস্ট লাগে সেটাও তোমাকে দিতে হবে। এইটাই যদি কোনো একজন কৃষক বহিকে দেওয়া হয় এবং তার কাছ থেকে কিছু কোল্যাটেরাল না রাখা হয়, সেইটাই হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। তোমাকে বাইরের থেকে টাকা লোনে তুলতে হবে না বা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খরচ করতে হবে না, এই জন্যই কিষাণ ক্রেডিট কার্ড এই স্কিমটা চালু হয়েছে। এবং এইটার এবার ডিটেলস এখানে দেখো, অ্যালাউজ ক্যাশ ক্রেডিট রিপিটেডলি উইদাউট টাইম কনজিউমিং ব্যাঙ্ক স্ক্রিনিং। এই যে বারবার ব্যাঙ্কে যাও, তোমার ডকুমেন্ট প্রডিউস করো, বারবার হ্যারাসড হও, সেইগুলোর জন্য সেই সমস্ত প্রসিডিওরকে বাইপাস করে দিচ্ছে কেসিসি। রিপেমেন্ট রিশিডিউলড ইফ ব্যাড ক্রপ সিজন। তার মানে যদি কোনো কারণে সেই বছর ফসল খারাপ হয়, তোমাকে তৎক্ষণাৎ ওই টাকাটা পে করতে হবে তা কিন্তু নয়, ওইটা কিন্তু রিশিডিউল করা যাবে। এবং 3-4 বছর অবধি এই জিনিসটা চলবে। তুমি যে টাকাটা তুলবে এই ক্রেডিট কার্ড ইউজ করে, সেটা কীভাবে? স্লিপ ইউজ করে, কার্ড ইউজ করে, পাসবুক ইউজ করে। এইভাবে কিষাণ ক্রেডিট কার্ডটা কাজ করে। এবং এইটা রিসেন্ট ড্রাইভটা কী চলছে, যে স্যাচুরেট করে দেওয়া হচ্ছে পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ। মানেটা কি, বেসিক্যালি এমন একটা ড্রাইভ বা মিশন মোড চলছে যাতে সবার কাছে কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড এইটা পৌঁছে যায়। এবং এইটা কার মাধ্যমে? পিএম কিষাণ বলে একটা কী বলে, পিএম কিষাণ হচ্ছে সেই স্কিমটা, যার ফলে ইউনিভার্সাল অ্যাক্সেস টু কনসেশনাল ইনস্টিটিউশনাল ক্রেডিট এইটা এনেবেল করা হচ্ছে। বেসিক্যালি বলতে পারো কিষাণ ক্রেডিট কার্ডটা হচ্ছে ফেসিলিটিটা, এবং যেই স্কিম এইটা দিচ্ছে তার নাম হচ্ছে পিএম কিষাণ। তো এই ছিল নেক্সট যেই পোর্শনটা, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি ডেটাগুলো ইচ্ছে করে পুরনো ডেটা দিয়েছি। ইকোনমিক সার্ভে 2021-22। কথাটা হচ্ছে, স্যার আপনি পুরনো ডেটা কেন দিচ্ছেন, পরীক্ষাতে এগুলো আসবে না? পরীক্ষায় তো রিসেন্ট ডেটা থেকে আসবে। এক্স্যাক্টলি এই কারণেই, যাতে আমি এইগুলো দিয়ে দিলে তোমরা লেজি না হয়ে যাও। তোমরা যদি নিজেরা খুঁজে 25-26-এর ইকোনমিক সার্ভেটা আমরা গ্রুপে শেয়ার করে রেখেছি, ড্রাইভে আছে, তোমরা 25-26-এর যে ইকোনমিক সার্ভে সেইটা দেখে এইগুলোকে সবকটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। যে ধরো আমি বলছি 2021-22 সালে রাইস প্রোডাকশনে পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিল, সেকেন্ড ইউপি ছিল, থার্ড এপি ছিল, এবং ফিফথ পজিশনে পাঞ্জাব ছিল, ফোর্থ পজিশনে পাঞ্জাব ছিল। কথাটা হচ্ছে, বর্তমানে কি 25-26-এর ইকোনমিক সার্ভেও একই কথা বলছে? ইফ ইয়েস, দেন টিক মার্কেট। আদারওয়াইজ তোমরা নিজেরা খুঁজে দেখবে যে চাল বা রাইস প্রোডাকশনে পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের রাজ্যগুলো কে প্রথম স্থানে আছে এবং প্রথম 3-4টে স্টেটের ব্যাপারে পড়বে। এইগুলো তোমরা নিজেরা খুঁজে বার করবে, দিয়ে খাতায় লিখবে বা এই পিডিএফটা এডিট করে রাখবে। তো কোয়েশ্চেন হচ্ছে, স্যার এটা কেন করব, আপনি কেন করে দেননি? তোমরা নিজেরা যদি এই পড়াশোনাটা করো তাহলে তোমাদের মাথায় ইনফরমেশনটা অনেক ইজিলি ইনকর্পোরেট হয়ে যাবে। এইখানে তো আমার বোঝানোর কিছু নেই, এটা তো মুখস্থ করার জিনিস, এই জন্য তোমাদেরকে খাটতে হবে। আর এছাড়াও আমি বলবো, এই জিনিসটা সপ্তর্ষি স্যার ওনার ইন্ডিয়ান এগ্রিকালচার যখন পড়িয়েছেন তখন উনি ইকোনমিক সার্ভে রিসেন্ট ডেটাগুলো ইনকর্পোরেট করেছেন। সেটা থেকেও হোক বা নিজেরা খেটে হোক, তোমরা এটা রেডি করবে। আমি এই জন্য ইচ্ছে করে এই জিনিসটা দিইনি। রিজনটা কি বললাম, যাতে তোমরা একটু নিজেরা পড়াশোনাটা করো, আমার উপরে সব জিনিসটা ডিপেন্ডেন্ট না হয়ে যাও। তাহলে তোমাদের কাজ কি, এইখানে মোটামুটি 12টা বোধহয় ক্রপ আছে, 12টা ক্রপের ক্ষেত্রে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, প্রথম 2-3টে পজিশন মনে রাখলেই হয়তো হয়ে যাবে। এই জিনিসটা তোমরা কিন্তু করবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
নেক্সট সেম জিনিসই এরপরে আরও কন্টিনিউ করছে। এইখানে বেশ কিছু অয়েল সিডস আছে এবং টোব্যাকো আছে, এইগুলোর ক্ষেত্রেও তোমাদেরকে সেইটা দেখতে হবে। এবং আমি বলবো এইগুলো ছাড়াও জিওগ্রাফিতে যেরকম পড়ানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচারটাও পড়ানো হয়েছে, এবং পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টও সেটাতে প্রথম, সেই জায়গাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে। আচ্ছা, প্লাস এইখানে দেখো ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেওয়া আছে, লার্জেস্ট প্রডিউসার। এখানে বেসিক্যালি ইন্ডিয়ার ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে যে ইন্ডিয়া কোন কোন ক্ষেত্রে লার্জেস্ট প্রডিউসার, আর কোন কোন ক্ষেত্রে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, তাহলে ফার্স্টকে। এই ডেটাগুলো বেশ পুরনো, আমি বলবো এইগুলো তোমরা অবশ্যই আপডেট করবে। খুব সহজ, তুমি যাবে ইন্টারনেটে লিখবে লার্জেস্ট প্রোডাকশান মানে লার্জেস্ট প্রডিউসার কান্ট্রি ইন মিল্ক বা টি প্রোডাকশান কান্ট্রি র্যাঙ্কিংস, তাহলেই তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লেটেস্ট ডেটাটা পাবে, সেইগুলো তোমরা ইনকর্পোরেট করবে। এইগুলো আমার মানে বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে, তাই আমি ডেটা আপগ্রেডেশনের দিকেও খুব বেশি ধ্যান দিইনি। কেন যখনই তোমরা ডেটাটা আপগ্রেড করবে তখন তোমার ব্রেনটা আরেকটু অ্যাক্টিভ থাকবে, রিকল করতে সুবিধা হবে। তো এই ছিল ব্যাপারটা। নেক্সট আমরা কিছু জিনিস দেখছি, কিছু কিছু স্কিমের ক্ষেত্রে কথা আছে। গ্রিন রেভলিউশন আমরা বেশ কয়েকবার পড়ে এসেছি। গ্রিন রেভলিউশনের হিস্ট্রিটা এখানে দেওয়া আছে, যে নরম্যান বরলক কীভাবে শুরু করেছিলেন মেক্সিকোতে, সেই কথাটা। নেক্সট এই যে টার্মটা কি প্রথমবার কয়েন করেছিলেন, ডক্টর উইলিয়াম গড, আমেরিকান সায়েন্টিস্ট, এই টার্মটাও তোমাদের মাথায় রাখতে হবে। আমরা শুধুমাত্র ফাদার অফ গ্রিন রেভলিউশন পড়ে চলে যাই, কিন্তু সেক্ষেত্রে ওই টার্মটা কে কয়েন করেছিলেন সেটা কিন্তু আমরা পড়ি না, সেই জিনিসটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও বেশ কিছু স্কিম আছে, সেই স্কিমটা কি, RKVY। হোয়াট ইজ RKVY? রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, RKVY। তারপরে এই রফতার বলে একটা আছে, রেমিউনারেটিভ অ্যাপ্রোচেস ফর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর রেজুভিনেশন। এই রফতারের ফুল ফর্মটা এখানে লিখে দিয়েছি। এইগুলো কি বেসিক্যালি, এইগুলো হচ্ছে একটা স্কিম, 2017 সাল থেকে এইটা অ্যাপ্রুভড হয়েছে ক্যাবিনেটের দ্বারা, এবং এটা কি একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। এখানে কি হয় বেসিক্যালি, এখানে সেন্ট্রালি স্পন্সার স্কিম, যেটা তোমরা হয়তো অনেকেই জানো যে সেন্ট্রালি স্পন্সার স্কিম দুই ভাগে কাজ করে। যেই সমস্ত নর্মাল মানে স্টেটস, নর্মাল স্টেট কাকে বলে আর অ্যাবনর্মাল নয়, বাকি স্টেটগুলো আমি কথা বলছি। নর্মাল স্টেটের ক্ষেত্রে সেই রেশিওটা হয় 60-40, যেগুলো পিছিয়ে পড়া স্টেট বা নর্থ ইস্টার্ন হিলি স্টেটস, সেইগুলোর ক্ষেত্রে সেই রেশিওটা হয় 90-10, এবং যখন ইউটি হয় তখন হয় 100:0। এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট বলা ভালো, আর এইটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এইরকমভাবে কন্ট্রিবিউশনে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিন্তু রান করা হয়, সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। তো এইখানেই এইটা বলা হচ্ছে যে এইখানে কী হচ্ছে, যে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে, তারা দুজনে মিলে এই RKVY রফতার স্কিমটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে স্টেটে। এবং সেইভাবে মানে এই স্টেটটা কারা, পশ্চিমবঙ্গ, ইউপি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এটসেট্রা। আবার এই 90-10 সিমিলারলি হয়, সেটা কোথায়, সমস্ত নর্থ ইস্টার্ন স্টেটে এবং হিল স্টেট, যেমন উত্তরাখণ্ড, তোমার এদিকে আর কি হয় JNK, এই সমস্ত, সরি JNK তো আর এখন নেই, সেটা আবার ইউটি যদি হয়ে যায় তাহলে 100%, লাদাখ ইউটি সেখানেও সেম জিনিসটা 100% সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর করবে। তো এইগুলো বেসিক্যালি আর কি, এইগুলো 2020-21 থেকে কাজ করছে কিসের উপরে, এগ্রো প্রসেসিং মানে সেকেন্ডারি সেক্টরের ওপরে, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে কাজে লাগানো যায়, মেকানাইজেশন বেসিক্যালি ডিজিটালি এগ্রিকালচার করা, ওয়েস্ট টু ওয়েলথ, ডেয়ারি, ফিশারি, এই সমস্ত জায়গাতে ইনোভেশন এবং অন্ত্রপ্রেনারশিপটা যদি বাড়ানো যায়, কিভাবে, ফিনান্সিয়াল সাপোর্টে। ফিনান্সিয়াল সাপোর্টটা কে কীভাবে করছে সেইটাই এইখানে উল্লেখ করে দেওয়া আছে, এই যে 60-40 স্প্লিটটা। আচ্ছা, নেক্সট আমরা যেটা আগেই বলেছিলাম, ওই সেকেন্ড গ্রিন রেভলিউশন যখন আমরা পড়েছি, আগে প্রথম দিকেই পড়েছিলাম, তার কিছু এলিমেন্ট এখানে উল্লেখ করে দেওয়া আছে, তোমরা একটু আবার পেছনে গিয়ে রিকল করবে, তাহলে এই কথাগুলোই আমি বলে এসেছিলাম। নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সেক্টর রিফোকাস আর ইন্টারভেনশন। এইখানে কি আছে, এইখানে বেসিক্যালি বেশ কিছু আমরা স্কিম বা
কমিশনসগুলো দেখব, যেগুলো বিভিন্ন সময় দেশের এগ্রিকালচারাল সেক্টরে অনেক কিছু ডেভেলপমেন্টের কাজ করেছে। তাহলে প্রথমেই দেখি কি আছে। RKVY, ওই যেটা পড়ে এলাম, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। এটা কত সালে শুরু হয়েছিল? 2007 সাল থেকে। এবং এটার এম কি? 4% অ্যানুয়াল গ্রোথ অ্যাচিভ করবো বাই 100% সেন্ট্রাল ফান্ডিং। তার মানে বেসিক্যালি বুঝতে পারছো যে এখানে ভারতবর্ষের গ্রোথের ক্ষেত্রে কিন্তু স্টেটের শেয়ার কিছুই নেই, পুরোটাই হচ্ছে কেন্দ্র সরকারের কন্ট্রিবিউশন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ হচ্ছে থার্ড লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ ফার্টিলাইজার গ্লোবালি। এবং ভারত কিন্তু ফার্টিলাইজারের ক্ষেত্রে বিশাল বড় একজন ইম্পোর্টার মানে ভারতবর্ষ বাইরের দেশ থেকে কিন্তু ফার্টিলাইজার কেনে। এই যে বর্তমানে USA এবং ইরানের লড়াই চলছে, তার ফলে কি হচ্ছে, ওই হরমুজ স্ট্রেটটা ব্লক হয়ে আছে। ওই হরমুজ স্ট্রেট দিয়েই কিন্তু ইন্ডিয়ান ফার্টিলাইজারের একটা বড় মানে ইম্পোর্ট হয় ওইটা দিয়ে। ওইটা বন্ধ হয়ে যাওয়ার জন্য বর্তমানে ইন্ডিয়াতে কিন্তু ফার্টিলাইজারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্রাইসিস দেখা দিচ্ছে। এই ফার্টিলাইজার যদি না পাওয়া যায় তাহলে কি হবে, আমাদের দেশে কিন্তু এগ্রিকালচারাল প্রোডাকশনটা কমে যাবে। এগ্রিকালচারাল প্রোডাকশন কমে গেলে কি হবে, ওভারঅল দেশে ইনফ্লেশন কিন্তু বাড়বে। এইটা RKVYর কথা ছিল। আরেকটা হচ্ছে NCF। হোয়াট ইজ NCF? ন্যাশনাল কমিশন অন ফার্মার্স। এরা কি করে? এরা বেসিক্যালি একটা হলিস্টিক ফ্রেমওয়ার্ক ডিরাইভ করে, যেই ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে, যেটা ক্লাইম্যাটিক কন্ডিশনস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভেলেবেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এইগুলো করে যাতে ফার্মারদের ইনকাম বা ইল্ড, যেটা ফসলের ইল্ড হয়, সেইটাকে বাড়ানো যায়। বেসিক্যালি বলতে পারো ওয়ান টাইপ অফ থিঙ্ক ট্যাঙ্ক, সেটা হচ্ছে ন্যাশনাল কমিশন অন ফার্মার্স। এই দুটো আমরা পড়লাম। নেক্সট আমরা দেখব NHM। NHMটা কি? NHMটা হচ্ছে ন্যাশনাল হর্টিকালচার মিশন। এটা কত সালে লঞ্চ হয়েছিল? এগুলো কিন্তু ধরে ধরে কোয়েশ্চেন আছে। NHMটা কত সালে লঞ্চ হয়েছে? 2005-06 সালে। এটা কি? এটাও কিন্তু সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম। এবং এটা প্রমোট করছে কি? হলিস্টিক গ্রোথ অফ দ্য হর্টিকালচার সেক্টর। হর্টিকালচার সেক্টর মানে কি? অবশ্যই তোমরা বুঝতে পারছো। হর্টিকালচার মানে যেগুলো হচ্ছে ফসল নয়, ফল, সেইগুলোর ডেভেলপমেন্টের কারণে। এবার যখন 2014-15 সাল আসে, তখন এই NHMটাকে কে সাবজিউম করে? MIDH। MIDHটা কি? মিশন ফর ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার। ইন্ডিয়া কিন্তু বর্তমানে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গ্লোবালি। এবং এই স্কিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে GOI 85% স্পন্সর করে এবং স্টেট 15% স্পন্সর করে। এইগুলো হচ্ছে আমার ন্যাশনাল হর্টিকালচার মিশনের কথা। এবার এইখানে যদি আমি এগ্রিকালচার হোল্ডিংসের কথাই বলি, তাহলে আমি বুঝতে পারবো এই যে মার্জিনাল হোল্ডিং, স্মল হোল্ডিং, মিডিয়াম হোল্ডিং, লার্জ হোল্ডিং, এই যে ডিফারেন্সটা, এইটা কিন্তু তোমাদের জানতে হবে। যার কাছে 1 হেক্টরের থেকে কম জমি থাকে, যে চাষি ভাই, তাকে আমি বলছি মার্জিনাল হোল্ডিং। যদি কারুর কাছে 1 থেকে 4 হেক্টর অবধি জমি আছে, তাকে স্মল হোল্ডিং বলা হয়। বাকি 4 থেকে 10 হলে মিডিয়াম হোল্ডিং। আর যদি কোনো চাষি ভাইয়ের কাছে 10 হেক্টরের থেকে বেশি জমি থাকে, দ্যাট ইজ কল লার্জ হোল্ডিং। তুমি দেখো আমাদের দেশের প্রায় 60% কিন্তু মার্জিনাল হোল্ডিং, তার মানে 1 হেক্টরের কম জমি আছে। এই কারণেই আমরা বারবার বলি যে ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিং। এই ফ্র্যাগমেন্টেশন হওয়ার জন্যেই সমস্যাটা কী হয়, বিভিন্ন জিনিস অনেক সময় ইমপ্লিমেন্ট করতে গিয়ে সমস্যা পড়ে। একটা এক্সাম্পল দিই, ধরো একটা ওভারব্রিজ তৈরি হবে বা সিঙ্গুরে একটা টাটা ন্যানোর প্ল্যান্ট লাগবে। প্রবলেমটা কী হয়, ধরো এতটা জমি দরকার, এতটা জমি খুব ছোট ছোট হোল্ডিং থাকার জন্য, ধরো এইটার ক্ষেত্রে হোল্ডার হচ্ছে 60%। এটা পশ্চিমবঙ্গের কথা, সিঙ্গুরের কথা। এইবার সেম ল্যান্ড পার্সেলটাই ধরো গুজরাতে আছে। গুজরাতে এই ল্যান্ড পার্সেলের ওখানে কিন্তু মার্জিনাল হোল্ডিং ব্যাপারটা কম, সেখানে কিন্তু লার্জ হোল্ডিং আছে। সেখানে হয়তো এইখানে হয়তো টোটাল 6 জন এই পুরো জমিটার মালিক, ইকুয়াল জমি। তুমি বলো কোনো একটা প্রজেক্টের জন্য 60 জনকে রাজি করাটা ইজি নাকি 6 জনকে? অবভিয়াসলি 6 জনকে। 6 জনকে রেডি করাটা ইজি বলেই খুব সহজে ওই সমস্ত এলাকায় জমি পাওয়া যায়। তার জন্যই সবসময় পশ্চিমবঙ্গে শুনবে প্রবলেম যেটা হয়, কোনো একটা সরকার কোনো একটা জমি অধিগ্রহণ করতে গেলে প্রচুর প্রবলেম হয়। সে কখনো মেট্রো
রুট মেট্রো করিডোর বানাতে যাও, কোনো জায়গায় ওভারব্রিজ বানাতে যাও, কোনো জায়গায় হাইওয়ে বানাতে যাও, বা কোনো জায়গায় কলকারখানা বানাতে যাও, কেন না অনেক মানুষের কাছে ছোট ছোট ল্যান্ড হোল্ডিং আছে। প্রতিটা মানুষকে বুঝিয়ে রেডি করাটা অনেক কাম্বারসাম প্রসেস। রাদার দ্যান ইকুয়াল জমিটাই আমরা ওয়েস্টার্ন ইন্ডিয়া বা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে ল্যান্ড হোল্ডিং কিন্তু বড় বড়, তাদের ক্ষেত্রে বেশিরভাগই মিডিয়াম বা লার্জ হোল্ডিং। তার জন্য আমি অনেক কম মানুষকে রেডি করে খুব সহজেই ওই কাজটা করে ফেলতে পারবো। ঠিক এই কারণেও বলতে পারো যে কেন গ্রিন রেভলিউশনের মাধ্যমে শুধুমাত্র ওয়েস্টার্ন বা নর্থ ওয়েস্টার্ন স্টেট অফ ইন্ডিয়াই বেনিফিটেড হয়েছিল। রিজন এটাই, যারা বড় বড় চাষি তাদের কাছে টাকা পয়সা বেশি আছে, তারা ধনী চাষি। তোমরা সেই কারণে তাদের ক্ষেত্রে কি হয়, মডার্নাইজেশন অফ এগ্রিকালচার করাটা ইজিয়ার হয়। মানে তোমার দেশে হয়তো তুমি ইরিগেশন করতে গিয়ে তোমার খুব সমস্যা হচ্ছে, তুমি খাল কেটে নিয়ে আসতে পারছো না, 4 জনের 5 জনের জমি পড়ে যাচ্ছে, বা তুমি জল দিতে গিয়ে তুমি বৃষ্টির জন্য হাঁ করে বসে আছো। তুমি তোমার জায়গাটাতে মানে চাষাবাদ করার পরে ফসল কাটার জন্য বড় একটা মেশিন ইউজ করবে, কিন্তু তোমার জমিটাই এত ছোট, প্লাস জমিটা এতটা ভেতরে যে এতজনের জমি মাড়িয়ে মাড়িয়ে ওটাকে আসতে হচ্ছে, তারা সেটা অ্যালাউ করছে না। এই যে মডার্নাইজেশন অফ টেকনোলজি ইউজ করা, সেগুলো কিন্তু হয় না। তার বদলে তুমি বড় ল্যান্ড হোল্ডিংয়ে চলে যাও, তাহলে বড় ল্যান্ড হোল্ডিং আমার কাছে আছে, আমার কাছে টাকাটাও বেশি আছে, আমি ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহারও করতে পারছি, প্লাস আমার জমিটা বড়, সেখানে খুব সহজেই ওই বড় হারভেস্টার মেশিন ইউজ করা বলো বা মানে দামি দামি ফার্টিলাইজার ইউজ করা বলো, সেগুলো অনেক সহজ হয়। এই কারণেই নর্থ ওয়েস্টার্ন স্টেটগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগ্রিকালচারটা ডেভেলপড। ঠিক এই কারণেই যদি তোমরা দেখো যে কিছু বছর আগে যখন ফার্মার্স প্রোটেস্ট হয় কোভিড-19 পরবর্তীকালে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের চাষি ভাইরা কতটুকু গেছিলো, সাউথ ইন্ডিয়ান চাষি ভাইরা কতটুকু গেছিলো, বেশিরভাগ মানুষ কারা ছিল বলো তো? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্রার নর্থার্ন পোর্শন, এরা। রিজন ওটাই, কারণ ওদেরই সব থেকে বেশি লসটা হচ্ছিল। যাই হোক, আমরা সবভাবে এভাবে রিলেট করে বুঝতে পারলাম অল্প বিস্তর। এরপরে চলে আসি এখানে ক্রপ পজিশন। এটাও 2021 আমি বলবো এখানেও তোমরা আপডেট করবে। অ্যাকচুয়ালি এইটা ছোট জিনিস, এইটা গোটাটাই যদি তোমরা আপডেট করো এখানেই সব কিছু পেয়ে যাবে, তারপরে এটা আপডেট না করলেও চলবে। হলো, এইবার কিছু নামের ওপরে বেশ কিছু কোয়েশ্চেন্স থাকে। যেমন এইখানে কোয়েশ্চেন্স কী আসতে পারে যে সেরিকালচারটা কী? সেরিকালচার মানে, সেরি কথাটা এসছে কোথা থেকে? সিল্কওয়ার্ম থেকে। তার মানে তুমি বললে কাল্টিভেশন অফ সিল্ক। এটা ইংলিশের কোয়েশ্চেন না, এগ্রিকালচারের কোয়েশ্চেন না, ইকোনমির কোয়েশ্চেন, যে কোনো জায়গাতেই আসতে পারে। তারপরে ধরো হর্টিকালচার মানে কি? কমার্শিয়াল ফ্লাওয়ার হতে পারে, ফ্রুট হতে পারে, ভেজ হতে পারে, সেগুলো প্রোডাকশন। ভিটিকালচার হচ্ছে গ্রেপ কাল্টিভেশন। মিক্সড ফার্মিং কাকে বলে? ক্রপস ও ফার্মিং থাকবে, তার সাথে অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে পশুপালন এবং এগ্রিকালচার দুটো একসাথে যখন হয় তখন তাকে আমি বলছি মিক্সড ফার্মিং। এইখানে 10টা টার্ম দেওয়া আছে, এছাড়াও অনেক টার্ম হয়তো হয়, সেগুলো একটু জেনে নেবে। তারপর ধরো শিফটিং কাল্টিভেশন, যেটাকে আমরা নর্থ ইস্টের ভাষায় বলি ঝুম। প্রিমিটিভ স্ল্যাশ অ্যান্ড বার্ন প্রিমিটিভ স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন, যে ক্ষেত্রে একটা জায়গাটা 1 বছর কাটা হয়, তারপরে সেই জায়গাটায় জ্বালিয়ে টালিয়ে দিয়ে সেইখানটায় চাষাবাদ করা হয়, পরের বছর আবার অন্য আরেকটা জায়গাতে চলে যাওয়া হয়। এই জিনিসটাই হচ্ছে শিফটিং কাল্টিভেশন। এই শিফটিং কাল্টিভেশনে আবার কোয়েশ্চেন এরকম আসে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শিফটিং কাল্টিভেশনের ডিফারেন্ট নাম, সেগুলো কি জানবে? সারা পৃথিবীতে শিফটিং কাল্টিভেশন ডিফারেন্ট নামে পরিচিত, সেগুলো জানবে। এগুলো জিওগ্রাফিতেও পাবে, তো সেইখান থেকে এগুলো পড়বে। এই ছিল কাল্টিভেশনের ওপরে। নেক্সট যেটা ক্রপিং সিজন, এটা আমি আর কি বলবো, জিওগ্রাফিতেও তোমরা পড়েছো এগ্রিকালচারে। খারিফ, রবি, জায়েদ। খারিফটা কি? যখন তোমার মানে জুলাই থেকে শুরু হবে চাষাবাদটা এবং হারভেস্টিং হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর। বেসিক্যালি যেই সময় আমাদের দেশে মনসুন চলছে, সামারের এন্ড এবং মনসুনের আগমন হয়ে গেছে, সেই সময়টাকে আমরা বলছি খারিফ। কী কী ফসল হয়? মিলেটস, প্যাডি, মেজ, সয়াবিন, টারমারিক, সুগারকেন এটসেট্রা। নেক্সট হচ্ছে রাবি ক্রপসটা যে মূলত শীতকালে কোন সময়? এই অক্টোবর মাসে খারিফ ফসল উঠে গেল, তারপরে অক্টোবর বা নভেম্বরের দিকে ফসলটার বীজ বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাস নাগাদ সেই ফসলটা তুলে নেওয়া হয়। যেমন সবথেকে ভালো এক্সাম্পল হুইট, বার্লি, মাস্টার্ড, সিসেমে, পিজ এটসেট্রা। রবি ক্রপসটা তাহলে কখনকার ফসল? শীতকালে। খারিফ ক্রপসটা তাহলে কোন সময়ের ফসল? মূলত বর্ষাকালের।
বাকি যেই সময়টা খালি পড়ে থাকলো মাঝখানটায়, এই মার্চ এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি, মার্চ এপ্রিল থেকে জুন জুলাই অবধি, সেই সময়টা যেই ফসলটা চাষ করা সেটা হচ্ছে জায়দ। জায়দের সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে মেলন। যত রকম মেলন হয়, ওয়াটারমেলন, মাস্কমেলন, এটসেট্রা এটসেট্রা। এইটুকুই, আর এইখানে আর আমার কিছু তেমন বলার নেই, এটা তোমরা একটু পড়ে নেবে। নেক্সট, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিটা কি বেসিক্যালি দেখা যাক। ফুড গ্রেনস কাকে বলে? ফুড গ্রেনস রাইস, হুইট, মেজ, মিলেটস প্রথমেই বলে দিয়ে এসেছি কাকে বলে। নেক্সট হচ্ছে কমার্শিয়াল ক্রপ। কমার্শিয়াল ক্রপ কাকে বলছে? যেগুলো বেসিক্যালি আমরা কেনা বেচা করি যাতে আমরা গুডস এর মানে ভ্যালিউ পাই, যেটা আমরা মানে যেই ক্রপটাকে আমরা মূলত, ফুড গ্রেনটা কী ছিল, যেটা মূলত খাবার জন্য, হিউম্যান বলো বা আদার অ্যানিম্যালস বলো, তাদের কনজামশনের জন্য যেটা ফুড গ্রেনটা চাষ করা হয়। কমার্শিয়ালটা কি? যেটা বেশি বেচে বা আমি মূলত টাকা কামাতে পারবো, তাকে বলা হচ্ছে কমার্শিয়াল ক্রপ। যেটা আমি খেতে পারবো না, যেমন ধরো কটন, জুট, এগুলোকে আমি খেতে পারবো না। আবার অয়েল সিড বলো, টোব্যাকো বলো, অয়েল সিডও ডিরেক্টলি খাওয়া যায় না, সেখান থেকে প্রেস করে অয়েল বার করতে হয়। তো যেইখানে মূলত টাকা পয়সা ইনকাম হয় তাকে বলছি কমার্শিয়াল ক্রপস। নেক্সট হচ্ছে প্লান্টেশন ক্রপ। প্লান্টেশন ক্রপটা কি? যেখানে একটা বড় বড় জায়গাতে একটা প্লান্ট লাগিয়ে সেটাকে গ্রো করা হয়, তারপরে সেখান থেকে টাকা কামানো হয়, যেমন টি, কফি, কোকোনাট, রাবার এটসেট্রা। নেক্সট হর্টিকালচার। হর্টিকালচার তো জানোই, ফল ফুল, সবজি সেগুলো। এছাড়া ড্রিঙ্ক, যেগুলো বেসিক্যালি টি, কফি ড্রিঙ্ক করা হয়। ফাইবার, যেখান থেকে তন্তু পাওয়া যায়, যেমন জুট, কটন। জুটটা কি? গোল্ডেন ফাইবার রেভলিউশন। কটনটা কি? সিলভার ফাইবার রেভলিউশন। এগুলো একটু মাথায় রাখতে হবে না। আর 7 নম্বর হচ্ছে ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপও তাই, যেখান থেকে মূলত আমি টাকা পাবো। টি, কফি, রাবার, দেখো এখানেও টি, কফি, রাবার পাবে, প্লান্টেশনেও পাবে, আবার কমার্শিয়ালের মধ্যেও পড়ে। তাহলে টি, কফি, রাবারটা ক্যাশ ক্রপ না প্লান্টেশন ক্রপ? আরে বোথ। তোমাকে যদি কোয়েশ্চেন দেয় তাহলে কোয়েশ্চেনে এই দুটো অপশানই দেবে না, কেন দুটোই ঠিক, বা দিতে পারে দুটোই অপশান আছে, তখন এ অ্যান্ড বি বোথ দেবে। যাই হোক, এই ছিল। নেক্সট আমরা অনেক পড়ে এসেছি রেভলিউশন, গ্রিন রেভলিউশন পড়েছি। সিমিলারলি হোয়াইট রেভলিউশনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হোয়াইট রেভলিউশন? হোয়াইট রেভলিউশনটাকে আরেকটি নামে যেটা ডাকা হয় সেটাকে বলা আছে অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড এইটা কি? এইটা হচ্ছে বেসিক্যালি ভারতবর্ষের ডেয়ারি প্রোডাকশনকে ইনক্রিজ করার জন্য ভারতবর্ষের একটা কি বলবো, একটা স্কিম বলো বা রেভলিউশন বলো, এটা অ্যাসোসিয়েটেড উইথ শার্প মিল্ক প্রোডাকশন ইনক্রিজ। কখন এটা শুরু হয়? 1964-65, ওই জাস্ট গ্রিন রেভলিউশন শুরু হওয়ার আগে। ইন্টেন্সিভ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এইটা তোমাদের জানতে হবে। আইসিডিপি, এই আইসিডিপি, সিএডিপি এগুলো থেকে কিন্তু একবার পরীক্ষায় বোধহয় কোয়েশ্চেন এসছে, প্রিলিমসে না মেন্সে, দেখে নিও। আইসিডিপিটা কি? বেসিক্যালি এখানে এমনভাবে এই স্কিমটা অ্যাসোসিয়েট করা হয় বা লঞ্চ করা হয় যাতে ইমপ্রুভ করা হয় অ্যানিম্যাল হাজবেন্ড্রি। ক্যাটেল ওনার যারা, তাদেরকে মানে এমনভাবে ট্রেনিং দেওয়া বলো বা কিছু করা বলো যাতে ক্যাটেল রিয়ারিংটা অনেক ভালো হয়। পরবর্তীকালে এই জিনিসটাই একটা নাম নিয়ে নেয়, তাকে বলা হচ্ছে অপারেশন ফ্লাড বা হোয়াইট রেভলিউশন। শুরুয়াত কিন্তু এই আইসিডিপি থেকেই হয়েছিল। এবার এই আইসিডিপির ফলে এটা কার ব্রেন চাইল্ড বলা হয় বা কাকে পায়োনিয়ার বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েন। ওনাকে কিন্তু এটার জন্য আমরা সম্পূর্ণ নাম দিই আর কি। আচ্ছা, এখানে অবজেক্টিভস কী ছিল? আচ্ছা, তাহলে কী বলছিলাম? হ্যাঁ, এই যে অপারেশন ফ্লাড প্রোগ্রামটা, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম ইন্টিগ্রেটেড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রোডাক্ট। এটা মাথায় রাখবে, ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রোডাক্ট, মানে ইন্টিগ্রেটেড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রোডাক্ট, ওয়ার্ল্ডের লার্জেস্ট। এবং এর ক্ষেত্রে কি হয়, ভারতবর্ষ কিন্তু বেশ এইটাতে আউটলাইন করে দেয়, মানে তার যে গোল বা অবজেক্টিভসগুলো ছিল তাকে কিন্তু কনসিডারেবলি অ্যাচিভ করতে পারে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলো, বাফেলো, কাউ, গোটস, তারা মোটামুটি বাফেলো 50%, কাউ 46% এবং গোট 4% কন্ট্রিবিউট করে দুধের প্রোডাকশানের ওপরে। ইন্ডিয়া বর্তমানে মিল্ক প্রোডাকশানের ক্ষেত্রে সারা পৃথিবীতে প্রথম এবং ইউএসএ হচ্ছে সারা পৃথিবীতে দ্বিতীয়। তো যাই হোক, এইগুলো ছিল। এছাড়াও আরও ভালোভাবে ইন্ডিয়া ডেভেলপ করে সেইগুলোর ব্যাপারে আমরা আসছি পরবর্তীকালে। অপারেশন ফ্লাড বা হোয়াইট রেভলিউশন থেকে এইটুকু পড়লেই আমাদের চলে যাবে। আর এইখানে ওই রেভলিউশনে আরেকবার রিক্যাপ করে দিয়েছি, তোমরা একবার দেখে নিও।
নেক্সট হচ্ছে এগ্রিকালচার, তো আমরা পড়েই ফেলেছি, তারপরে আমরা ডেয়ারিটাও পড়লাম, এছাড়াও আমরা অ্যালাইড সেক্টর, যেটা বেসিক্যালি প্রাইমারি সেক্টরে যে আদার প্রোডাক্ট সেইগুলোর ব্যাপারে দেখব। প্রথমত ওই যে ম্যাক্রো লাইভস্টক স্ট্যাটিস্টিক্স। লাইভস্টক মানেই কি? ক্যাটেল। লাইভ মানে যারা বেঁচে আছে, স্টক মানে তো বুঝতেই পারছো। লাইভস্টক কন্ট্রিবিউটস ওভার 4% অফ টোটাল জিডিপি অ্যান্ড অ্যাবাউট যে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড জিডিপি, মানে যার ক্ষেত্রে প্রাইমারি সেক্টর বলো, তার ক্ষেত্রে কিন্তু 1/4 কন্ট্রিবিউশন কিন্তু আসে আমার এই লাইভস্টক সেক্টর থেকে। যদি বলো মহিলারা এখানে কতটা কাজ করে, তাহলে এই লাইভস্টক রিয়ারিংয়ের ক্ষেত্রে মহিলারা কিন্তু 69% পার্টিসিপেশন করে, যেখানে ফার্মিংয়ের ক্ষেত্রে তারা 35% কাজ করে। দ্যাট মিনস যে আমরা ফার্মিংয়ে যত পার্সেন্ট মহিলা ব্যবহার করি বা যত পার্সেন্ট মহিলা এমপ্লয়েড ইন দ্য ফার্মিং সেক্টর, তার কিন্তু ডবল পার্সেন্ট মহিলারা কিন্তু এমপ্লয়েড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো মহিলারা আমাদের 35% যেহেতু এগ্রিকালচারের সাথে কানেক্টেড, তার কিন্তু ডবল পার্সেন্ট মহিলারা এই লাইভস্টক বা পশু অ্যানিম্যাল হাজবেন্ডারির সাথে কানেক্টেড আছে। এবার এখানে আমরা একটা টেবিল ফর্ম করতে পারছি যে কিভাবে প্রোডাকশন হয়েছে না হয়েছে 2015-16 সালের ডেটা। এটা তোমাদের মনে রাখার দরকার নাই, এই টন ফন মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এইটুকুই মাথায় রাখবে যে ভারতবর্ষ কিন্তু মিল্ক প্রোডাকশানে সারা পৃথিবীতে প্রথম। এরপরে আমরা আসছি ফিশারি সেক্টর। ফিশারি সেক্টর মানে মাছ চাষ, বুঝতেই পারছো। মাছ চাষের ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু সারা পৃথিবীতে তৃতীয় লার্জেস্ট ফিশ প্রোডিউসার, এবং ইনল্যান্ড ফিশ বা অ্যাকোয়াকালচার যদি বলো, তার ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সেকেন্ড। এবার হোয়াট ইজ ইনল্যান্ড এগ্রিকালচার, হোয়াট ইজ ফিশ প্রোডাকশন? অ্যাকচুয়ালি যদি দেখো, ভারতবর্ষ তো এরকম 3 দিক দিয়ে সমুদ্রে ঘেরা, তাহলে সমুদ্রের মাছগুলোও কিন্তু ভারতবর্ষের ফিশ প্রোডিউশনের মধ্যে থাকে। আর ইনল্যান্ড মানে শুধুমাত্র ভারতের বাউন্ডারির মধ্যে বা বর্ডার ল্যান্ড এরিয়ার মধ্যে যেখানে চাষাবাদ মানে মাছ চাষ হয়, সেইটাকে ধরা হচ্ছে। প্রায় 16 মিলিয়ন পিপল, মানে 1,60,00,000 মানুষ কিন্তু এর সাথে কানেক্টেড। এবং ভারতবর্ষের শ্রিম্প ক্যাপিটাল বলা হয় নেল্লোর ডিস্ট্রিক্টকে, অন্ধ্রপ্রদেশ। তোমরা হয়তো সবসময় শুনে থাকবে আন্ধ্রা থেকে কিন্তু প্রচুর মাছ আসে। তো এই দুটো তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, সেটা তোমরা পড়বে। সেটা হচ্ছে যে ভারতবর্ষের ইনল্যান্ড এর মধ্যে কোথায় সবথেকে বেশি মাছ চাষ হয় সেটা তোমরা দেখবে, আর কোস্টাল ডিস্ট্রিক্ট হিসেবে বা কোস্টাল স্টেট হিসেবে কোথায় বেশি মাছ প্রোডাকশন হয় সেগুলো দেখবে। এখানেও স্টেট ওয়াইজ একটা ফিশ প্রোডাকশন আমরা দিয়ে রেখেছি, কিন্তু এই ডেটাটা পুরনো হতে পারে। ডু চেক ইট আউট এবং অবশ্যই কনসাল্ট করবে সপ্তর্ষি স্যারের ওই জিওগ্রাফি ক্লাসটার সাথে। যাই হোক, এবার কিছু কিছু স্কিম আর ইনস্টিটিউশনের ব্যাপারে আমরা পড়বো, যেগুলো আমরা বলেছি আগেই হয়তো। 1 নম্বর PM ফসল বিমা যোজনা, সেটা আমি আগে এক্সপ্লেন করে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, এইটা তোমাদের একটু জানতে হবে। রিসেন্টলি লঞ্চ করা হয়েছে 2015-এ। মোটো কি হর ক্ষেত কো পানি, বেসিক্যালি কৃষি সিঁচাই, এইটা থেকে বুঝতে পারবে সিঁচাই মানে হচ্ছে ইরিগেশন। অ্যাকচুয়ালি ভারতবর্ষের অনেক জায়গাতেই তো এই মুহূর্তে মানে ইরিগেশনের অত ভালো ব্যবস্থা নেই, তাহলে সারা ভারতের এগ্রিকালচার ল্যান্ডগুলো যেটা, তাদের যাতে বৃষ্টিপাতের উপর ডিপেন্ডেন্সি কমে এবং তারা ইরিগেশনের মাধ্যমে কভার হয়, সেইটাই হচ্ছে এইটার কাজ। এই বাস এইটুকু ডিটেলসে পড়া লাগবে না, এইটুকু জানলেই চলবে। নেক্সট হচ্ছে PKVY, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। এটাও 2015 সালে লঞ্চ হয়েছে এবং সয়েল হেলথ ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড। সয়েল হেলথ মানে বুঝতে পারছো, যেটা আমরা আগেই পড়ে এসেছি। বেসিক্যালি এখানে আমরা বলা হচ্ছে যে খানিকটা অর্গ্যানিক ফার্মিং করার চেষ্টা করুন, যাতে আমরা পেস্টিসাইড ফ্রিভাবে প্রোডাকশানটা করতে পারি। কেন, যখন আমরা পেস্টিসাইডগুলো ইউজ করি, সেটা পেস্টটাকে হয়তো নষ্ট করে দেয়, তাছাড়াও এক্সট্রা যেটা থেকে যায় সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের বডির মধ্যে কিন্তু ঢুকে যায় এবং আমাদের ক্ষতি করে। সেজন্য সেই জিনিসটা থেকে ডিপেন্ডেন্সি কমানোর জন্য এটা। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ড্রি। এটা কি করবে বুঝতেই পারছো, অবশ্যই ডেয়ারি আর ফিশারি সেক্টরের ওপরে কাজ করবে, যেখানে 2-3টে এই ব্রিডিং সেন্টারের কথা লেখা আছে। 2টো কামধেনু ব্রিডিং সেন্টার আছে, নর্থে একটা, সাউথে একটা। ন্যাশনাল গোকুল মিশন আর ন্যাশনাল লাইভস্টক মিশন। তোমরা শুধু এই ফুল ফর্মগুলো জানলেই চলবে, এমন নয় যে বেশি ডিটেলসে এগুলো পড়া লাগবে, কোথায় কী আছে না আছে অত ডিটেলসে কিন্তু লাগবে না। নেক্সট কি রিসার্চ ইনস্টিটিউট, এইটা আমি এখানে দিয়ে দিই, এইগুলো কিন্তু তোমরা আরও খুঁজে খুঁজে পড়বে। রিসার্চ ইনস্টিটিউট মানে যেমন ধরো রাইস রিসার্চ ইনস্টিটিউটটা কটকে আছে, পুসাতে আছে, কল্যাণীতে আছে, চুঁচুড়াতে আছে, স্পেলিংয়ে একটু ভুল আছে। উইটটা কোথায় আছে? পুসা দিল্লিতে আছে।
এছাড়া সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিটা কোথায় আছে? ব্যারাকপুরে আছে। এছাড়াও প্রচুর এরকম কি রিসার্চ ইনস্টিটিউট আছে, যেমন কানপুরের দিকে কিছু আছে, লখনউতে কিছু আছে, কোথাও হয়তো টোব্যাকো রিসার্চ সেন্টার আছে, কোথাও হয়তো ওই কী বলে চামড়া লেদার যেটা সেটার আছে। এইগুলো কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে। তারপরে আরও কিছু যদি এরকম রিসার্চ ইনস্টিটিউট খুঁজে পাও, সেগুলো ইম্পর্টেন্ট। এবার এগুলো কোথা থেকে পাবো, কী করব? এক নম্বর, ইন্টারনেটে ঘাঁটতেই পারো। আদারওয়াইজ তোমরা যখন পিওয়াইকিউ বা এমসিকিউ সলভ করবে, তখনও কিন্তু সেইগুলো রিসার্চ ইনস্টিটিউটগুলো পেয়ে যাবে। আর অবশ্যই জিওগ্রাফি ক্লাসটার সাথে কনসাল্ট করবে, সেখানে অলরেডি অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউটের কিন্তু উল্লেখ আমি দেখেছি। তো যাই হোক, এই ছিল আমার এগ্রিকালচার সেক্টরের উপর ব্রিফ ডিসকাশন। আই অ্যাম অ্যাগেন সেইং সরি যে আমি লাইভ ক্লাসটা নিতে পারছি না। তোমরা অবশ্যই এই ক্লাসটা গো থ্রু করো। যদি কোনো জায়গায় কিছু আটকায় বা কোয়েশ্চেন করতে গিয়ে প্রবলেমস ফেস করো, অবশ্যই আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আবার লাইভ ক্লাসে ফেরত আসার, কিন্তু ডিউ টু মাই রেসপন্সিবিলিটিস ইন দিস ওয়ার্ক শিডিউল আমি টাইম বার করতে পারছি না। তো যতদিন সেটা এই প্রবলেমটা থাকছে, আমি অবশ্যই তোমাদেরকে লাইভ ক্লাসগুলো দেবো, রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করব। তোমরা অবশ্যই এগুলো গো থ্রু করো। আর আবার অবশ্যই দেখা হবে কোনো একটা লাইভ ক্লাসে। ওকে দেন, থ্যাংক ইউ।